আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে। বন্ধুরা, সকলের জন্য বিজ্ঞান এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিজ্ঞানের বিভিন্ন তাত্ত্বিক, সামাজিক ও ব্যবহারিক দিক সহজ ভাষায় আলোচনা করাই আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য। আজকে আমাদের আলোচনার বিষয় ভারতে বিজ্ঞান চর্চার ইতিহাস। এই আলোচনা আজকের দিনে যে কতখানি প্রাসঙ্গিক সে আমরা সকলেই জানি। বিজ্ঞানের ইতিহাস নিয়ে যে ভাষ্য বা নথি আমরা সাধারণত পাই তার বেশিরভাগটাই ঐতিহাসিক মূল্যায়ন। বিজ্ঞান সাধকেরা সাধারণত এই বিষয়টিকে উপেক্ষা করেই থাকেন। আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের মধ্যে উপস্থিত সমকালীন যুগের বিশিষ্ট বৈজ্ঞানিক অধ্যাপক শ্রীরূপ রায়চৌধুরী। অধ্যাপক রায়চৌধুরী কণাতত্ত্ববিদ্যার গবেষক। তিনি বর্তমানে মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং বিজ্ঞানের ইতিহাস সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও লেখালেখি করেছেন। শ্রীরূপদা, রেডিও কোয়ারেন্টাইন কলকাতার এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ শুভাদিত্য। আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে খুব খুশি। বর্তমানে সব দেশে এবং বিশেষ করে ভারতবর্ষে এটা খুব প্রয়োজন যে বিজ্ঞানকে সঠিকভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া। জানো তো, স্বনামধন্য বাঙালি বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসুর এটা একটা স্বপ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমরা যে এই অনুষ্ঠানটা করে সেই দিকে একটা ছোট হলেও সুন্দর পদক্ষেপ নিয়েছো, সেটা খুব প্রশংসনীয়। তবে আমি কিন্তু আগেই বলে রাখছি যে যদিও আমি 35 বছর ধরে বিজ্ঞান চর্চা করে আসছি, এই বিজ্ঞান ইতিহাস নিয়ে আমি মাত্র 5-6 বছর ঘাটাঘাটি করছি, তাই আমার জ্ঞান খুবই সীমিত। অবশ্য তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করবো সাধ্যমতো। থ্যাংক ইউ শ্রীরূপদা। আমাদের প্রথমেই যেটা জানার আগ্রহ সেটা হলো ভারতীয় বিজ্ঞান ও পাশ্চাত্য বিজ্ঞান এই দুটো
পৃথক অভিধার কি কোনো অর্থ আছে, বা যদি থাকে তাহলে তাদের মধ্যে কোনো অন্তরায় আছে কিনা? দেখো, বিজ্ঞান শব্দটার মানে হচ্ছে যে কোনো বিষয় বিশেষ জ্ঞান বা গভীর জ্ঞান। তাই আমরা আজকাল যাকে বিশেষজ্ঞ বা এক্সপার্ট বলি, বৈজ্ঞানিক কথাটা সেটাই অর্থ হওয়া উচিত ছিল। ঠিক। কিন্তু লোকমুখে বিজ্ঞান বলতে এখন আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে পাশ্চাত্য ভৌতিক বিজ্ঞান বা ওয়েস্টার্ন এম্পিরিক্যাল সায়েন্স। এর সংজ্ঞা খুব সহজ। 5 ইন্দ্রিয়ের দ্বারা বা এমন যন্ত্র দ্বারা যা 5 ইন্দ্রিয়ের পরিসর বাড়িয়ে দেয়, আমরা যে জগৎকে জানি তারই মাপঝোপ করে বা নিরীক্ষণ করে যে জ্ঞান আহরণ করতে পারি সেটাই বিজ্ঞান বা সায়েন্স। এটা সম্পূর্ণ বস্তুবাদী। এর মধ্যে তারতম্য বা প্রতিশিকতার কিন্তু কোনো স্থান নেই, কারণ 5 ইন্দ্রিয় সব দেশের এবং সব জাতির মানুষের সমান। ঠিক। আর জড়জগৎ তো আর মানুষে মানুষে ভেদাভেদ করে না। তাই সেজন্য আমরা বলি বিজ্ঞান হচ্ছে সর্বজনীন, সনাতন, সায়েন্স ইজ ইউনিভার্সাল। তাই মূলত বলা যায় যে এই পাশ্চাত্য আর ভারতীয় বিজ্ঞানের মধ্যে কোনো অন্তরায় বা ব্যবধান নেই। ঠিক ঠিক। তবে হ্যাঁ, তুমি যদি আধুনিক বিজ্ঞানের বিবর্ধন সম্বন্ধে জিজ্ঞেস করো, তাতে ভারতের আর পাশ্চাত্যের মধ্যে তফাৎ আছে বই কি। তো পাশ্চাত্য বিজ্ঞান নিয়েই শুরু করি। তুমি নিশ্চয়ই জানো যে পাশ্চাত্য সভ্যতার উৎস গ্রিক সভ্যতা। এই গ্রিকরা বিজ্ঞানে অনেক উন্নতি করেছিলেন, কিন্তু সেটা প্রধানত মনন ভিত্তিক। প্রায়োগিক পদ্ধতির প্রতি ওরা খুব নিরাসক্ত ছিলেন। ফলে তারা অনেক সময় মারাত্মক সব ভুল করে বসেন। এই ধরো না অ্যারিস্টটল, তোমরা তো সেই ভারী পাথর আর হালকা পাথরের গল্পটা সবাই জানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এটা কি জানো যে অ্যারিস্টটল বলেছিলেন পুরুষ মানুষের নারীর চেয়ে 4টে দাঁত বেশি থাকে এবং পুরুষের শরীর নারীর শরীরের চেয়ে বেশি উষ্ণ হয়? নিশ্চয়ই এসব ছেড়ে অ্যারিস্টটল গিন্নির কানে পৌঁছাবার চেষ্টা করেন। হ্যাঁ। যাই হোক, গ্রিক সভ্যতার অবসান হওয়াতে ইউরোপে আসে মধ্যযুগ, যাকে বলে ডার্ক এজ। সেই সময় অন্ধবিশ্বাসের প্রভাবে স্বতন্ত্র চিন্তা ভাবনা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায় বা জোর করে বন্ধ করে দেওয়া হয়। সেই সময়কার বিজ্ঞান বলতে বোঝা হতো অপরসায়ন বা অ্যালকেমি, আর সব বিদ্যার উৎস ভাবা হতো বাইবেল। আচ্ছা। সেখান থেকে কিন্তু ইউরোপে আধুনিক বিজ্ঞান স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত ভাবে গজিয়ে ওঠে 1600-17 শতকে। এই বিবর্তনের 3টে স্তর বা 3টে পর্যায় দেখা যায়। প্রথমটায় আসে কুসংস্কার মুক্তির একটা পর্যায়, যাকে বলে রেনেসাঁ, অর্থাৎ নবজাগরণ। তারপর আসে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেখান থেকে আধুনিক যান্ত্রিক সভ্যতার সূত্রপাত। আর তারই সাথে সাথে আসে আলোকায়ন বা এনলাইটেনমেন্ট, অর্থাৎ যুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতা ও মানবতার উদয়। তার জেট তো এখনো বর্তমান। আচ্ছা। এই আলোকায়ন কি তো আমরা সভ্যতা মনে করি। এবার ভারতের বিজ্ঞানের কথায় আসি। ভারতবর্ষে প্রথম দিকে গ্রিকদের মতোই মনন ভিত্তিক বিজ্ঞানে অনেক উন্নতি হয়। বিশেষ করে গণিত ও জ্যোতির্বিজ্ঞানে খুবই উন্নতি হয়। তবে প্রযুক্তির অভাবে পদার্থ বিজ্ঞান অতটা এগোয়। আবার রসায়ন, ভেষজ ও অস্ত্রোপচারে অনেক আবিষ্কার হয়। কিছু কিছু আজও নিয়মিত ব্যবহার হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই চরক বা সুশ্রুতের কথা শুনে থাকবে। ঠিক। কিন্তু 5ম শতকে হুন আক্রমণ শুরু হবার পর থেকেই একটু একটু করে ভারতের সমৃদ্ধি হ্রাস পায়, আর তখন থেকে বিজ্ঞানের চর্চা কমতে শুরু করে। মুসলমান আক্রমণে সেটা আরো দ্রুত কমে যায়। অবশ্য এই মুসলমান আক্রমণকারীদের মধ্যে আলবেরুনির মতো বিখ্যাত ব্যক্তিরাও ছিলেন, বিদ্বান ব্যক্তি। আর তারা হিন্দুদের গণিত, জ্যোতির্বিজ্ঞান আর ধাতুবিদ্যা বিশেষ করে শিখে সেটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেয়। সেখান থেকে সেই সব বিদ্যা আস্তে আস্তে ইউরোপে পৌঁছে যায় এবং তার থেকেই কিন্তু আধুনিক বিজ্ঞান আস্তে আস্তে শুরু হয়। দুঃখের বিষয়, সে সময় ইউরোপে বিজ্ঞান দ্রুত গতিতে এগোতে শুরু করেছে। সে সময় কিন্তু ভারতে ঘোর মধ্যযুগীয় অবস্থা। তখন জ্যোতিষী, তুকতাক, দৈব চিকিৎসা, এইসব নানা বুজরুকিকেই লোকে বিজ্ঞান ভাবত।
কিছু লোকে অবশ্য এখনো তা ভাবে। ভারতে বিজ্ঞান চর্চা আরেকটা কারণে পিছিয়ে পড়ে, এটা না বললেই নয়, সেটা হলো জাতপাত। পাশ্চাত্যে পণ্ডিত ও কারিগর একসাথে কাজ করতে পারতেন, কিন্তু এটা ভারতে অভাবনীয়। পণ্ডিত মানেই তো তিনি ব্রাহ্মণ, এবং কোনো কারিগরি ব্যাপারে তিনি হাত তো লাগাবেনই না, মাথাও ঘামাবেন না, সব করলে ওনার জাত যাবে। আবার কারিগর যতই দক্ষ হোক না কেন, তার পড়াশোনার অধিকারী ছিল না, পুঁথি নিয়ে নাড়াচাড়া করছে জানেনি হলে তাকে সমাজচ্যুত করা হতো। আবার ব্রাহ্মণ পণ্ডিতদের জড় বিজ্ঞান সম্বন্ধে উদাসীনতার আরেকটা বড় কারণ অবশ্যই শঙ্করাচার্য প্রচারিত মায়াবাদ। আচ্ছা, এই যে 5 ইন্দ্রিয়ের অনুভূতি দ্বারা যে জড় দুনিয়াকে আমরা জানছি, সেটা যদি একান্ত পরিহার্য বস্তু হয়, তবে তা নিয়ে শিক্ষিত লোক কেন মাথা ঘামাবে? এইটাও একটা কারণ। অতএব 19 শতাব্দীর গোড়ায় ভারতবর্ষে বলা যায় প্রাচীন বিজ্ঞান প্রায় লুপ্তই ছিল, আর আধুনিক বিজ্ঞান জন্মায়নি, একেবারে ঘোর মধ্যযুগ। এই অবস্থায় এদেশে বিজ্ঞান নিয়ে আসেন কিন্তু ইংরেজ শাসকরা। সেটা তারা আনেন তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, কিন্তু ওরা ভাবেননি যে ভারতীয়রা ওদের থেকে এই বিদ্যা শিখে নিয়ে নিজেরাই প্রয়োগ করতে পারবে। অতএব বলতে পারো পাশ্চাত্য বিজ্ঞান গজিয়ে ওঠে আগাছার মতো স্বতঃস্ফূর্ত ভাবে, বিনা আহ্বানে। আর ভারতের বিজ্ঞান গজায় কলম করা গাছের মতো, সেটা বিদেশ থেকে সযত্নে এনে মাটিতে পুঁতে প্রচুর জল আর সার দিয়ে লালন পালন করা হয়। ফলে আজ যদি পাশ্চাত্য বিজ্ঞান একটা বিশাল বটবৃক্ষ হয়, ভারতের বিজ্ঞান বটবৃক্ষ না হলেও অন্তত একটা আম গাছের মতো আকার তৈরিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এর পরেই যে প্রশ্নটা তাহলে উঠে আসে, তা হলো ভারতবর্ষে তাহলে পোশাকি অর্থে এই পাশ্চাত্য বিজ্ঞান চর্চার সূত্রপাত কবে এবং কিভাবে হলো, এই বিষয়ে যদি তুমি একটু বলো। হ্যাঁ, যেমন বললাম, সেটা সূত্রপাত ইংরেজদের থেকেই হয়, এবং তার মূলে দুটো জিনিস, একটা অর্থনীতি আর একটা ধর্ম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটু বুঝিয়ে বলছি। দেখো, ভারতের প্রথম পাশ্চাত্য বৈজ্ঞানিক যাকে বলা যায়, তোমরা তার নাম বেশি শোনোনি, তিনি হচ্ছেন জেমস রেনেল। উনি একজন বিশিষ্ট মানচিত্রকর ছিলেন। 1757-তে পলাশির যুদ্ধ জানো, তারপর নতুন নবাব হন মীর জাফর, এবং উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দক্ষিণ বাংলার 24টা পরগনা দান করেন, যে এর সমস্ত খাজনা কোম্পানি তুলতে পারে। এই এলাকায় কিন্তু এখনকার উত্তর ও দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, এখন দেখা গেল যে এই 24 পরগনায় ঠিক মতো জরিপ করা হয়নি, ঠিক মতো মানচিত্র নেই, অতএব খাজনা আদায় সঠিকভাবে হচ্ছে না। ইংল্যান্ডে কিন্তু প্রতিটা মাঠ, প্রতিটা পুকুর, প্রতিটা বাড়ি, প্রতিটা গাছ পর্যন্ত মানচিত্রে দেখানো থাকে, একে বলে সার্ভে ম্যাপ। আচ্ছা, ফলে কেউ 1 কোটিও কর ফাঁকি দিতে পারত। 24 পরগনা এখন এরকমই মানচিত্র বানাবার কাজটা দেওয়া হয় জেমস রেনেলকে। তার তখন মাত্র 24 বছর বয়স, কিন্তু জাহাজে কাজ করে মানচিত্র বানাবার পদ্ধতিটা ভালো করে রপ্ত করে ফেলেছে। সেই রেনেলের মানচিত্রই বলা যায় ভারতের পাশ্চাত্য বিজ্ঞানের প্রথম পদক্ষেপ। আচ্ছা আচ্ছা, শেষমেশ রেনেল উত্তর ভারতের অনেকটা আর মধ্য ভারতের কিছু কিছু অংশ জরিপ করেন ও মানচিত্র বানান, কিন্তু তিনি দাক্ষিণাত্যের দিকে আর যান। 12 বছর 20 বাদে উইলিয়াম ল্যাম্পটন বলে একজন শুরু করেন দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভে। ল্যাম্পটনের দল শুরু করেন চেন্নাই শহরের অন্তর্গত বিখ্যাত মাইলাপুর টিলা থেকে। একটু একটু করে জরিপ করতে করতে আধুনিক মানচিত্র তৈরি হয় সারা দাক্ষিণাত্যের, তারপর মধ্য ভারতের। এই করতে করতে ল্যাম্পটন মহারাষ্ট্রের এক অজ পাড়াগায় মারা গেলে বাকি ভারতের মানচিত্র বানায়। তার অসমাপ্ত কাজ শেষ করেন তার যোগ্য চেলা জর্জ এভারেস্ট। লোকের মুখে বলা হয় এভারেস্ট, এবং এনার নামই কিন্তু মাউন্ট এভারেস্ট। আচ্ছা আচ্ছা, তাই তার কথা একটু পরে আসছি। রেনেল বা ল্যাম্পটন এরা কিন্তু কোনো ভারতীয় সহকারী নেন। তাদের দলের ভারতীয়রা শুধু কুলি মজুর গোছের লোক, যাদের কাজ ছিল ভারী ভারী জরিপের যন্ত্রপাতিগুলো বয়ে নিয়ে যাওয়া। এই সমস্ত ভারতীয়রাও ইংরেজের বিজ্ঞান খুব সন্দেহের চোখে দেখত, ভাবতো ওসব শিখে ধর্মচ্যুত হয়ে খ্রিস্টান হয়ে যেতে হবে। আর ইংরেজরাও চাইতো না তাদের এইসব কেরামতি নেটিভদের দান করতে।
পাশে তারা ওস্তাদ হয়ে উঠে ইংরেজদেরই টেক্কা দেয়। কিন্তু আস্তে আস্তে দুদিক থেকেই মনোভাব পাল্টাতে শুরু করে। হুম হুম যদি জানতে চাও কেন, তাহলে এই পরিবর্তনের 4 রকম কারণ নির্ধারণ করা যায়। প্রথম কারণটা অবশ্যই রাজনৈতিক। পলাশির যুদ্ধের পর তো জানো, একটু একটু করে ইংরেজরা সারা ভারত তাদের নিজেদের কবলে নিয়ে আসে। মোগল, মারাঠা, মহীশূর, নিজাম সব এক এক করে হার মেনে ইংরেজদের কাছে দাসখত লিখে দিতে বাধ্য হয়। এটা পরিচয় দিয়ে আসে। ঠিক। এখন ভারতীয়দের কাছে এটা বড় আশ্চর্য লাগে যে একটা বাণিজ্যের কোম্পানি যার নেতৃত্ব দিচ্ছে অতি সাধারণ ঘরের কিছু মানুষ, তারাই এত বড় সব রাজা রাজাদের অনায়াসে পরাজয় করতে পারে কি করে। তখন তারা মনে করতে শুরু করলো এটা নিশ্চয়ই ইংরেজদের উন্নত অস্ত্রশস্ত্রের জন্য, যেটা তাদের বিজ্ঞানের অবদান। বস্তুত এই ধরনের ধারণাটা কিন্তু ভুল, কারণ ভারতের রাজাদের কাছে যথেষ্ট উন্নত অস্ত্রশস্ত্র ছিল। তাদের পতনের মুখ্য কারণ নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, দলাদলি, আজও ভারতে বর্তমান। কিন্তু দেশপ্রেমীরা ভাবতে শুরু করলো, দেশপ্রেমীরা কিন্তু ভাবতে শুরু করলো অন্যরকম। তারা এই বিজ্ঞানটা যদি শিখে নিতে পারে তাহলে সব অস্ত্রশস্ত্র আয়ত্তে আসবে, আর পরাজয় ঘটবে না। সেই যে মহাভারতে পড়েছে না, অর্জুন তপস্যা করতে গেছিল না, সেই দিব্যাস্ত্র নিয়েছে, তারপরে মহাভারতের যুদ্ধ হয়। এটা অনেকটা সেরকম। আচ্ছা, দ্বিতীয় কারণটাই আছে, সেটা হলো চিকিৎসাবিদ্যা। যদিও ইংরেজদের তখনকার চিকিৎসাবিদ্যার সব প্রণালী এখন শুনলে তারা হাসি পাবে, কিন্তু তখনকার কবিরাজি বা ইউনানি চিকিৎসার থেকে কিন্তু সেসব বেশি কার্যকরী ছিল। তার উদাহরণস্বরূপ বলছি, স্বয়ং বাদশাহ জাহাঙ্গীর, তারপরে বাদশাহ ঔরঙ্গজেব, তারা কিন্তু দুজন বিদেশিকে রাজবৈদ্য নিযুক্ত করে। অতএব বিদেশি উন্নত চিকিৎসা পদ্ধতি শিখবার উৎসাহ কিছু কিছু লোকের মনে উদয় হতে শুরু করে। এটা একটা কারণ। এছাড়া ছিল অর্থনৈতিক কারণ। ভারতের নিজস্ব শিল্প ছিল হস্তশিল্প, যার মধ্যে নিশ্চয়ই শুনেছ বিখ্যাত মসলিন কাপড় বোনার শিল্প ছিল। হ্যাঁ, এটা আমরা জানি বাংলার। হ্যাঁ হ্যাঁ, সেই ইংরেজরা এইসব হস্তশিল্প নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে যায়। ভারতীয় হস্তশিল্পে তৈরি সামগ্রীর ওপর অনেক বেশি করে কর লাগানো হয়, আর ইংল্যান্ড থেকে প্রভূত পরিমাণে মেশিনে তৈরি সামগ্রী বিনা করে আমদানি করা হয়। এর ফলে ভারতে তৈরি জিনিসের দাম চড়ে আগুন, আর তুলনায় বিদেশি মাল অনেক সস্তা। এর যা ফল হওয়ার কথা তাই হলো, কিছুদিনের মধ্যেই ভারতীয় শিল্প সব শুকিয়ে লোপ পেয়ে গেল। এইভাবে অর্থ শোষণকে বলে বাণিজ্যবাদ বা মার্কেন্টিলিজম। আচ্ছা। এর প্রতিক্রিয়ায় এর একটা প্রতিক্রিয়া হতে শুরু করলো ভারতে। ভারতের পুঁজিপতি যারা, যেসব বড়লোক শেঠরা ছিল, তাদের মধ্যে একটা জেগে উঠলো যে এরাও বিদেশিদের প্রযুক্তি শিখে নিয়ে ওদের সাথে পাল্লা দিতে হবে। সেই বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এখনো চলছে। সেই জন্য এইসব মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া এসব স্লোগান এখনো তো বলছি আমরা, থামেনি এখনো। তো এই তো গেল ভারতীয়দের পক্ষ থেকে বিজ্ঞান শিখতে চাওয়ার কারণ। এটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধাররা ভালো চোখে দেখতো না, কারণ ওরা ভালোই বুঝতে যে ভারতীয়রা বিজ্ঞান বা প্রযুক্তি শিক্ষা দিলে সেটা একদিন বুড়োমারা বিদ্যায় পরিণত হবে। এবং বাস্তবে সেটা হলেও তাই, পরে আমি আসবো। যাই হোক, প্রথম 70-80 বছর তারা ভারতীয়দের কিছুই শেখায়নি, শুধু মোট বইয়েছেন। যে কারণে তারা আস্তে আস্তে নরম হয় সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রচার। আচ্ছা। এখন দেখো, কোম্পানির সাথে ভারতে চলে আসে অনেক ধর্ম প্রচারক বা মিশনারি, ওরফে পাদ্রী আর কি, যাদের স্বপ্ন ছিল ভারতবর্ষকে একদিন সম্পূর্ণ খ্রিস্টান ভূমি বানাবার। সেই স্বপ্ন ওদের এখনো আছে, কিন্তু এই ধর্ম প্রচারকদের ধারণা ছিল ভারতের লোকেরা পাশ্চাত্য শিক্ষা পেলে, বিশেষ করে বিজ্ঞান শিক্ষা পেলে, তারা তাদের অন্ধবিশ্বাস ত্যাগ করে, যেটাকে ওরা অন্ধবিশ্বাস মনে করতো, ত্যাগ করে তৎক্ষণাৎ যিশুর আশ্রয় গ্রহণ করে সব খ্রিস্টান হয়ে যাবে। ফলে পাশ্চাত্য শিক্ষাদানে এই পাদ্রীদের একটা মুখ্য ভূমিকা ছিল এবং আজও আছে। তবে তাদের মনোবাঞ্ছা যে বিশেষ সফল হয়নি সেটা বলাই বাহুল্য। দেখতেই তো পাচ্ছ যে ভারত তো খ্রিস্টান দেশ হয়নি, হয়েছে একটা প্রাচ্য পাশ্চাত্য মেশানো কেমন একটা জগা খিচুড়ি। তবে বিজ্ঞানের ক্ষেত্রে আখেরে লাভটা হয়েছে ভারতের। ভারতের বিজ্ঞান শিক্ষা কিন্তু তাদের ইংরেজি শিক্ষার সাথে সাথেই চলতে থাকে। 19বিংশ শতাব্দীতে ইংরেজরা 3টে বড় বড় ঘাঁটিতে, কলকাতায়, মাদ্রাজে ও বম্বেতে 3টে করে কলেজ স্থাপন করা। স্থানীয় বড়লোকদের আর সরকারের প্রচেষ্টায় শুরু হয়
কলকাতা আর মাদ্রাজে দুটো প্রেসিডেন্সি কলেজ, আর বোম্বেতে এলফিনস্টন কলেজ। আচ্ছা। হুম। এবারে প্রোটেস্ট্যান্ট পাদ্রীরা, প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক পাদ্রীরা সবসময় আলাদা। প্রোটেস্ট্যান্ট পাদ্রীরা স্থাপন করেন কলকাতায় স্কটিশ চার্চ কলেজ, মাদ্রাজে মেড্রাস ক্রিশ্চিয়ান কলেজ, আর বোম্বেতে উইলসন কলেজ। আবার ক্যাথলিক পাদ্রীরা কলকাতা আর বোম্বেতে দুটো সেন্ট জেভিয়ার্স কলেজ স্থাপন করে, আর মাদ্রাজে লয়লা কলেজ, দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজ। ব্রিটিশদের উৎসাহে এই লখনৌ নবাবের থেকে পয়সা আদায় করে শুরু হয় রুড়কি থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটাই কিন্তু আজ আইআইটি রুড়কি। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু 1835 সালে শুরু হয়। আচ্ছা। আবার সে একই বছরে ক্যালকাটা মেডিকেল কলেজ স্থাপন হয় কলকাতায়। আবার আবার সৈয়দ আহমেদ খান নাম শুনেছ নিশ্চয়ই, ঠিক। উনি স্থাপন করেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। পুনায় শুরু হয় ফার্গুসন কলেজ। আর এটা সবাই জানে না, বিহারের মুজফ্ফরপুরে লঙ্গট সিং কলেজ। এখানকার ছাত্র ছিলেন আমাদের প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইসব কলেজটা কিন্তু এখনো খুব ভালো কলেজ। এখন এইসব কলেজ কিন্তু আজও ভারতের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই পড়ে। ঠিক। এবং এদের মাধ্যমে পুরো 19 শতাব্দী জুড়ে বলতে পারো ভারতের যুবকেরা তৃষ্ণার্ত চাতক পাখির মতো পাশ্চাত্য শিক্ষা শুষে নিতে থাকে। ফলও দেখা দিতে শুরু করলো বেশি করে শতাব্দীর শেষের দিক। এটাও এখানে বলা দরকার যে সিপাহী বিদ্রোহের পর 1858 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি রদ করে দেওয়া হয় আর ভারতকে ইংরেজ সরকার নিয়ে নিল, তখন কলকাতা, মাদ্রাজ আর বোম্বেতে 3টে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়, যেগুলো এখনো আছে। কিন্তু তখন তারা শুধু স্নাতক স্তর মানে গ্রাজুয়েশন অব্দি শিক্ষাদান করত। স্নাতকোত্তর বা পোস্ট গ্রাজুয়েট শিক্ষার জন্য তখন ইংল্যান্ড যেতে হতো, আচ্ছা, দেশে হতো না। 1885 সালে কলকাতায় মহেন্দ্রলাল সরকার নামক এক খ্যাতনামা হোমিওপ্যাথ ডাক্তার, হয়তো শুনেছ, উনি রামকৃষ্ণ দেবের চিকিৎসা করেন, শুরু করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স। সেটা এখনো বর্তমান। এটাই ভারতের প্রথম রিসার্চ ইনস্টিটিউট বলতে পারে। আবার ডক্টর সরকারকে খুব সাহায্য করেন সেন্ট জেভিয়ার্স কলেজের একজন পাদ্রী, ফাদার ইউজিন লাফন্ট। এবার আবার একটু অর্থনীতির কথায় ফিরি। 1827 সালে আমরা ফিরে যাই। তখন পলাশির পর 70 বছর হয়ে গেছে, কিন্তু এর মধ্যে ইস্ট ইন্ডিয়ার দিনকাল অনেক বদলে গেছে। এই 70 বছরে তারা ভারতের রাজাদের, জমিদারদের, শেক্সপিয়ারের, চাষিদের গলায় পা দিয়ে যতটা সম্ভব ধন দৌলত আদায় করে নিয়েছে, তাদের কাছ থেকে আর সেরকম কিছু মিলছে না, তাদের ভান্ডার শূন্য। এদিকে নিরন্তর যুদ্ধ বিগ্রহ করে কোম্পানির খরচের পাল্লাটাও বেশি ভারী হয়ে গেছে। 1825 সালে কোম্পানির বাৎসরিক লোকসান ছিল 15 লক্ষ পাউন্ড, যেটা এখনকার 1400 কোটি টাকা। বাপরে! বুঝতেই পারছো, কোম্পানির যারা শেয়ারের মালিক ইংল্যান্ডে আছে তারা হই হই রয়ে লাগিয়ে দিয়েছে। অগত্যা তখন কোম্পানির ডিরেক্টররা একজন নতুন ধরনের মানুষকে লাট সাহেব বা গভর্নর জেনারেল করে পাঠায়। তার নাম লর্ড উইলিয়াম বেন্টিক। আচ্ছা, হ্যাঁ, এর কথাও আমরা শুনেছি। হ্যাঁ, এর কথা তো শুনেছ অন্য হয়তো ওই প্রসঙ্গে। বেন্টিক সাহেব কিন্তু পাকা শাসক ছিল এবং তার রাজনৈতিক ভিত খুব শক্ত, কারণ তার বাবা ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। আচ্ছা। তো বেন্টিক ভারতে আসেন দুটো বড় উদ্দেশ্য নিয়ে। প্রথমটা হচ্ছে কোম্পানির লোকসানকে কি করে লাভে পরিণত করা যায়, আর দ্বিতীয়টা, সেটা তোমরা ভালো জানো, ভারতীয় সমাজের কিছু কিছু নক্কারজনক নীতি ছিল তখন, সেগুলো বন্ধ করা, যেমন সতীদাহ। আচ্ছা। কিন্তু আমাদের চর্চায় প্রথমটাই প্রসঙ্গ। এই ডুবন্ত কোম্পানির আর্থিক অবস্থায় উন্নতি করার জন্য বেন্টিক স্বভাবতই আয় বাড়ানো আর খরচ কমানোর পদ্ধতি খুঁজতে থাকে। কি আর করবে, তা আয় বাড়ানোর জন্য তিনি বেশ বুঝলেন যে ভারতবাসীদের থেকে যতটা শোষণ করা হচ্ছে তার হার আর বিশেষ বাড়ানো যাবে না। আচ্ছা। কিন্তু প্রকৃতির কৃপায় ভারতের যে অঢেল সম্পদ পড়ে রয়েছে, সেই সব উদ্ঘাটন করে নিজেদের দেশে নিয়ে গেলে তো আর কেউ বাধা দিতে আসবে না। তবে তার জন্য চাই বৈজ্ঞানিক, যারা এইসব সম্পদ খুঁজে বার করবেন আর অপসারণ করার পদ্ধতি বাতলে দেবেন। ফলে একসাথেই লর্ড বেন্টিক স্থাপন করেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তার কাজ ছিল খনিজ পদার্থ নির্ধারণ করে বার করার জন্য। বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে বিপণযোগ্য কাঠ, ভেষজ, ফুল ফল নির্ধারণ করার জন্য। এবং জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া,
সেরকম একইভাবে বিপণযোগ্য পশু পক্ষী যদি পাওয়া যায় সেগুলো নির্ধারণ করা জন্য। কিন্তু নির্ধারণ করলেই তো হবে না, থাকে তো সেগুলো সব বড়িয়ে জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, সেসব কোথায় পাওয়া যায় সেটা যথাযথভাবে জানানো চাই। তার জন্য চাই সঠিক মানচিত্র। ঠিক। ফলে নতুন করে স্থাপন হলো সার্ভে অফ ইন্ডিয়া, এবং তার প্রধান করে বসানো হলো সেই জর্জ ইউরেস্ট। কিন্তু এবার ইউরেস্ট সাহেব যখন জানালেন যে সার্ভের জন্য তার 30-40 জন দক্ষ গণিত জানা কর্মচারী চাই, তখন লাট সাহেব বললেন এই কাজের, লাট সাহেব তো খরচ কমাতে এসছেন, বললেন এই কাজের জন্য অত লোকের মাইনে আমি দিতে পারবো। এভারেস্ট যেন কম মাইনেতে কিছু ভারতীয়দের দিয়ে কাজ চালিয়ে দেন। এখান থেকেই বলা যায় এই যে আউটসোর্সিং, সেটার সূত্রপাত এখান থেকে। এবং গল্পটা প্রায় একই। হ্যাঁ, এখনো তো সেই কথাটাই চলছে। মজার কথা হচ্ছে এই কার্পণ্যের কারণেই কিন্তু ভারতীয়রা প্রথম পাশ্চাত্য বিজ্ঞান চর্চা করার সুযোগটা পায়। ঠিক ঠিক ঠিক। শ্রীরূপদা, আমাদের নেক্সট যে প্রশ্নটা মাথায় আসছে সেটা হলো ভারতে বিজ্ঞান চর্চার ইতিহাসের তো অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিশ্চয়ই, তার মধ্যে কিছু মাইল ফলক যেটা তোমার মতে উল্লেখযোগ্য সেটা যদি তুমি আমাদের বলো। হ্যাঁ, সেরকম তো অনেক আছে। তো এবং জানো তো মাইল ফলক তো মানুষই তৈরি করে। আমি বরং সংক্ষেপে কয়েকজন দিকপালের কথাই বলছি। আমি নিজে পদার্থবিদ, তাই নাম বাছার ব্যাপার হয়তো আমার একটা পক্ষপাতিত্ব থাকবে, সেটা আশা করি শ্রোতারা মার্জনা করবে। না না, তুমি বলো, কোনো অসুবিধা নেই। যাই হোক, তো ভারতের প্রথম পাশ্চাত্য মতের বৈজ্ঞানিক যে ভারতীয়, তিনি অবশ্যই রাধানাথ সিকদার। উনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ, তখন নাম ছিল হিন্দু মহাবিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ হয় 1858 পরে। তো রাধানাথ সিকদার এখানেই পড়েন এবং গণিতে উনি খুব পারদর্শী হয়ে ওঠেন। এবার 1827 সালে বলেছিলাম যে বেন্টিং সাহেব বলেছিলেন যে ভারতীয়দের নাও, তো ওই সময় উনি সার্ভে অফ ইন্ডিয়ায় যোগ দেন এবং অল্প দিনের মধ্যে উনি ইউরেস্ট সাহেবের প্রিয় পাত্র হয়ে ওঠেন। এই কাজটা খুব সোজা ছিল না কিন্তু, কারণ শোনা যায় ইউরেস্টের মতো খুঁতখুঁতে আর বদমেজাজি সাহেব নাকি ভূভারতে আর হয়নি। যাই হোক, তিনি অবসর নিলে রাধানাথ হন সার্ভে কলকাতা অফিসের অধ্যক্ষ, যেটা হাঙ্গাফর স্ট্রিট এখনো আছে। এর আগে কোম্পানির কোনো অফিসে কখনো কোনো ভারতীয় লোককে ইংরেজদের ঊর্ধ্বস্থান অফিসার করা হয়নি। রাধানাথই এই প্রথম যিনি ইংরেজদের ওপর বস হয়ে বসে। তো যাই হোক, সার্ভের হেড অফিস কিন্তু নৈনিতালে। সেখান থেকে রাধানাথকে দায়িত্ব দেওয়া হয় গাণিতিক উপায় হিমালয়ের 15 নম্বর শৃঙ্গ, নাম্বার 15 পিক, এটার উচ্চতা সঠিকভাবে নির্ধারণ করার। এবং 3 বছর পরিশ্রম করে উনি প্রমাণ করবেন যে এটাই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এখানে বলে রাখি, এটা কিন্তু সার্ভের অধ্যক্ষ কর্নেল ওয়া অনেক আগে অনুমান করেছিলেন, আর সমস্ত জরিপের কাজ করিয়েছিলেন জন নিকলসন নামক এক ইংরেজ। আচ্ছা। তার উপরে অকাট্য গাণিতিক প্রমাণটা দেন রাধানাথ ও তার টিম। এবং 15 নম্বর শৃঙ্গটা তারপরে নামকরণ হয় মাউন্ট এভারেস্ট। সেটাতে গুরুদেব এভারেস্ট সাহেবের নামে হয়, সেটাতে কিন্তু রাধানাথের পূর্ণ সায় ছিল। আচ্ছা। এখন এই পর্বতের নাম কেন রাধানাথের নাম হলো না, কেন ওটা মাউন্ট সিকদার হলো না, সেই নিয়ে আজকাল অনেক বিতর্ক আছে। ইদানিং দেখছি সেটা আরো বাড়ছে। কিন্তু রাধানাথের সবচেয়ে বড় কৃতিত্বটাই লোকে ভুলে যায়। সেটা হচ্ছে দেশের এবং বিদেশের সমস্ত লোকদের কাছে প্রমাণ করে দেওয়া যে ভারতবাসীদের বিজ্ঞানের মাথা কারুর চেয়ে কম নয়। বলা যায় ভারতীয়দের আধুনিক বিজ্ঞান চর্চার পথিকৃৎ এই রাধানাথই। সেই কৃতিত্ব আমার মনে হয় মাউন্ট এভারেস্টের থেকেও উঁচু। বাহ। আচ্ছা, জানি না এবার তুমি রামচন্দ্র লালের নাম শুনেছ কিনা। না, আমি তো শুনিনি। হ্যাঁ, তার পুরো নাম হচ্ছে রামচন্দ্র লাল মাথুর। আচ্ছা। তিনি দিল্লিতে থাকতেন এবং তখনকার দিল্লি কলেজে, মোটামুটি রাধানাথের সমসাময়িক, তখনকার দিল্লি কলেজে গণিতের অধ্যাপক ছিলেন। আর দিল্লি কলেজের এখন নাম হচ্ছে জাকির হোসেন কলেজ, সেটা একটা দিল্লির নাম করা কলেজ। 1850 সালে এই রামচন্দ্র কলকাতায় আসেন একটা গণিতের বই ছাপাতে। তো কলকাতা আসতে হলো কারণ ওই সময় গাণিতিক চিহ্ন ছাপাবার মতো উন্নত ছাপাখানা ভারতে আর কোথাও ছিল না। কলকাতায় তো রাজধানী তখন। আর এই বইতে
500টা প্রবলেম কষা আছে, প্রত্যেকটা একটা চরম নির্ধারণের অঙ্ক, অর্থাৎ ম্যাক্সিমাম বা মিনিমামের অঙ্ক। এমনিতে তো সেসব অঙ্ক করা হয় ক্যালকুলাসের সাহায্যে, ঠিক। হ্যাঁ, কিন্তু রামচন্দ্রের বইতে ক্যালকুলাস ছাড়াই তিনি প্রত্যেকটাই 500টা প্রবলেম তিনি সমাধান করেছেন শুধু বীজগণিত আর জ্যামিতি ব্যবহার করে। আচ্ছা। আশ্চর্য। তা বই তো ছাপা হলো, কিন্তু বেশিরভাগ পাঠক হয় বইটাকে উপেক্ষা করেন, মানে পড়েনি না, আর নইলে তীব্র সমালোচনা করেন যে ক্যালকুলাস তো আছেই, আবার এসবের দরকার কি। রামচন্দ্র একমাত্র সমঝদার পেলেন কিন্তু একজন দিকপাল পণ্ডিত, তার নাম অগাস্টাস ডিমর্গান। যারা সেট থিওরি পড়েছে, তুমিও পড়েছো, তারা সবাই ডিমর্গান লজ জানে। এই ডিমর্গান সাহেব রামচন্দ্রের গাণিতিক দক্ষতা দেখে একেবারে মুগ্ধ হয়ে যান। ওনার একান্ত ইচ্ছা ছিল যে এইসব প্রবলেম গণিত শিক্ষার জন্য ব্যবহার হয় এবং স্কুলে আর কলেজের অঙ্কের পাঠ্যপুস্তকে সেগুলো স্থান পায়। কিন্তু দুঃখের বিষয় সেটাও হয়নি, আর রামচন্দ্র লালকে আজকে সবাই ভুলে গেছে। আচ্ছা আচ্ছা। আমার জানা প্রথম ভারতীয় বৈজ্ঞানিক যিনি বিদেশি জার্নালে পেপার ছাপান, এটাকে একটা মাইল ফলক অবশ্যই বলতে পারো, তিনি কিন্তু স্যার আশুতোষ মুখার্জি। আচ্ছা। তা আশুবাবুর নাম অবশ্য সবাই জানে। উনি ছিলেন এক অসাধারণ প্রতিভাশালী গণিতজ্ঞ। ছাত্র অবস্থাতেই তিনি একটা পেপার বার করেন তৎকালীন মেসেঞ্জার অফ ম্যাথমেটিক্স নামক অক্সফোর্ড কেমব্রিজ থেকে ছাপা হতো একটা জার্নালে। 1888 সালে ওনার ইলিপ্টিক ফাংশনের বিষয়ে একটা পেপার, সেটা স্বয়ং আর্থার কেলি অনুমোদন করে ছাপান। আর্থার কেলির নাম তো শুনেছ, তিনি আবিষ্কার করেন। পরে ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য হয়ে আশুবাবু স্থাপন করেন দেশের প্রথম সব স্নাতকোত্তর পোস্ট গ্রাজুয়েট বিজ্ঞান শিক্ষার বিভাগ, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিদ্যা। আচ্ছা। এছাড়াও ওনার একটা মুখ্য ভূমিকা ছিল বেঙ্গল টেকনিক্যাল কলেজ স্থাপন, যেটা আজ যাদবপুর ইউনিভার্সিটি। এছাড়া তো জানো, তেজস্বী আচরণ ও দেশপ্রেমের জন্য ওনাকে বলা হতো টাইগার অফ বেঙ্গল, বাংলার বাঘ, সেটা নিশ্চয়ই জানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার গোঁফের কথাও ছবিতে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই কাহিনী কিছু তো বলাই হবে না যদি না বাংলার দুই পরম শ্রদ্ধেয় আচার্যদের কথা না বলি। হ্যাঁ, তো প্রথমে বলি আচার্য প্রফুল্লচন্দ্রের কথা। তিনি প্রেসিডেন্সি কলেজে পড়ে প্রফেসর আলেকজান্ডার পেডলার এর অদ্ভুত লেকচার শুনে আজীবন রসায়নের প্রতি উনি অনুরক্ত হলেন। 1882 সালে উনি এডিনবারা যান এবং সেখানে প্রফেসর আলেকজান্ডার গ্রাম ব্রাউন নামক একজন বিখ্যাত অর্গানিক কেমিস্ট বা জৈব রসায়নের ওস্তাদের কাছে ডক্টরেট করেন। আচ্ছা। কিন্তু মজার জিনিস, ডক্টরেটটা উনি করেন ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, ডাবল সালফেটস অফ মেটাল। এই বিষয়ে তার কাজটা আবার এতই চমকপ্রদ হলো যে ওনাকে ডিএসসি ডিগ্রি দেওয়া হয়। উনি প্রথম ভারতীয় যিনি ডিএসসি ডিগ্রি পান। দেশে ফিরে তারপর উনি প্রেসিডেন্সি কলেজে শিক্ষক নিযুক্ত হন। ওনার তখন গবেষণার বিষয় ছিল নাইট্রেটস নয় কিন্তু নাইট্রাইটস। এই ধরনের যৌগিক কিন্তু খুব ক্ষণস্থায়ী হয়। আবার মৌলিক পারা মার্কিউরি, এর একটা অবস্থাকে বলা হয় মার্কিউরাস, সেটাও অস্থায়ী। আচ্ছা। সেজন্য রাসায়নিকরা মনে করতেন যে মার্কিউরাস নাইট্রাইট এই যৌগিক তৈরি করা একেবারে সম্ভব নয়। কিন্তু প্রফুল্লচন্দ্র প্রেসিডেন্সি কলেজ ল্যাবে সেটা বানিয়ে ফেললেন। এই আবিষ্কারে এতই কদর হলো যে নোবেল পুরস্কার প্রাপ্ত রাসায়নিক স্যার উইলিয়াম র্যামজের নাম শুনেছ? উনি ওনাকে রয়্যাল সোসাইটিতে সর্বজন সমক্ষে আখ্যা দেন দ্য মাস্টার অফ নাইট্রাইটস। আচার্য প্রফুল্লচন্দ্রই স্থাপন করেন বেঙ্গল কেমিক্যাল, এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন যখন রসায়ন বিভাগ স্থাপন করেন স্যার আশুতোষ, তার প্রথম অধ্যক্ষ উনি হন। এবং উনি এবং ওনার ছাত্ররা মিলে ভারতকে রসায়ন শাস্ত্রের কেন্দ্র করে তুললেন। তাদের মধ্যে ছিল নাম করা সব লোক, নীলরতন ধর, জ্ঞান ঘোষ, জ্যোতির মুখার্জি, বীরেশ গুহ। এরাই রসায়ন শাস্ত্রের এক একটা বিভিন্ন শাখা ভারতে এনে প্রতিষ্ঠা করেন। কিন্তু বিদেশে কেউ যদি সত্যি সত্যি কোনো ভারতীয় বৈজ্ঞানিক হন যার নাম ঘরে ঘরে ছড়িয়ে যায়, তিনি অবশ্যই আচার্য জগদীশ চন্দ্র বসু। অবশ্যই। উনি কিন্তু প্রথমে লন্ডন যান ডাক্তারি পড়তে, কিন্তু অল্প দিনের মধ্যে পদার্থ বিজ্ঞানের মায়াজালে ধরা পড়ে যান, যেরকম তুমি আমিও ধরা পড়েছি। কেমব্রিজে থেকে
1894 সালে উনি শিক্ষা করেন বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী লর্ড রেলির কাছে। লর্ড রেলির নাম তো শুনেছ, রেলি স্ক্যাটারিং। হ্যাঁ হ্যাঁ। তিনিও দেশে, এখন জগদীশচন্দ্র দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে নিযুক্ত হন। সেখান থেকেই কিন্তু তার যুগান্তকারী সব আবিষ্কার শুরু হয়। দুটো বিষয় তিনি হচ্ছেন পথিকৃৎ, একটা হলো রেডিও আর একটা হলো উদ্ভিদ বিজ্ঞান। আর এইসব বিস্তারিত করে বলার তো সময় নেই, তাই একটু সংক্ষেপ করেই বলছি। না না, প্লিজ বলো। হ্যাঁ হ্যাঁ, এটা না বললেই নয় আর কি। আর 1885 সালে তড়িৎচুম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আবিষ্কার করেন জার্মান বৈজ্ঞানিক হাইনরিখ হার্টজ। এবং তারপর থেকে অনেকেই চেষ্টা করেন যে তার সাহায্যে বেতার বার্তা পাঠাতে, যাকে আমরা বলি রেডিও সিগন্যাল। ঠিক। এর জন্য প্রেরক যন্ত্র বা ট্রান্সমিটার বানাতে অনেকেই সক্ষম হয়েছিল, কিন্তু গ্রাহক যন্ত্র বা রিসিভার যে ওই রেডিয়েশনটাকে ধরে তার থেকে একটা শব্দ বা একটা অন্য কিছু ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করবে, সেই রিসিভার কার্যকরী রূপে কেউ পারেনি। আচ্ছা। সেইটা তৈরি করতে সক্ষম হলেন জগদীশচন্দ্র, এবং লন্ডনে গিয়ে রয়্যাল সোসাইটির অধিবেশনে সবাইকে সেটা দেখিয়ে তাক লাগিয়ে দেন। তা তিনি তো খুশি হয়ে তারপর দেশে ফিরে এসে আবার নিজের গবেষণায় মেতে থাকেন। এদিকে তার 2 বছরের মধ্যে ইটালির বৈজ্ঞানিক মার্কনি, নাম শুনেছে মার্কনির, তিনি না বলে জগদীশচন্দ্রের নকশাটা নকল করে নিজে রেডিও বানান এবং নিজের আবিষ্কার বলে সর্বত্র জাহির করে বেড়ান। এটা নিছক চুরি, কিন্তু তার জন্য উনি নোবেল প্রাইজও পান। শুধু তা নয়, মার্কনির সঙ্গে নোবেল প্রাইজ ভাগ করে পান ফার্ডিনান্ড ব্রাউন নামক এক জার্মান। সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর আবিষ্কার করার জন্য, যে সেমিকন্ডাক্টর আজকে সবকিছুতেই আছে। এই তোমরা আমি যেটার মধ্যে যে মাধ্যমে কথা বলছি তার মধ্যেও আছে। সেটাও কিন্তু জগদীশচন্দ্র আগে আবিষ্কার করেছিল, সেটা উনি দেখিয়েছেন, কিন্তু কেউ মানেনি। অনেক বছর পরে সে নোবেল জয়ী বিজ্ঞানী স্যার নেভিল মট বড় সলিড স্টেট ফিজিসিস্ট, তিনি মেনে নেন যে জগদীশচন্দ্র ওনার সমসাময়িক পাশ্চাত্য বৈজ্ঞানিকদের থেকে 50-60 বছর এগিয়েছিলেন। অবশেষে 2012 সালে মেনে নেওয়া হয় যে জগদীশচন্দ্র রেডিওর আসল আবিষ্কর্তা, বিশেষ করে যাকে আজ বলে মাইক্রোওয়েভ। তিনি অবশ্য তার 75 বছর আগেই ওপারে চলে গেছেন। তাও ইংরেজিতেই তো জানো বলে, বেটার লেট দেন নেভার। সেই, মানে এর থেকে দুঃখের আর কিছু হয় না, তাই না? যে আরো জগদীশচন্দ্র হয়, এর থেকে দুঃখেরও হয়, সেটা তুমি এখন বলছি। সেটা রেডিও তো জগদীশচন্দ্রের শুধু আর্ধেকটা কাজ। তুমি লোকমুখে নিশ্চয়ই শোনা যায় যে উনি প্রমাণ করেছেন যে গাছের প্রাণ আছে। এই কথাটা কিন্তু হাস্যকর। আচ্ছা। উদ্ভিদের যে প্রাণ আছে সেটা আদিম যুগ থেকে সবাই জানে, কারণ গাছ তো মরে যায়, গাছ শুকিয়ে মরে যায়, সবাই জানে। প্রাণ না থাকলে কি মরা সম্ভব? কিন্তু জগদীশচন্দ্র আসলে যেটা দেখাতে সক্ষম হয়েছিলেন সেটা হচ্ছে যে মানুষের মতোই গাছের একরকম অনুভূতি আছে। গাছে গাছে কেমিক্যাল দ্বারা বার্তা বিনিময় হয়, তাদের মধ্যে রক্তের বদলে রসের চলাচল আছে, একটা পালস মতো আছে, এবং আঘাত পেলে পুরো গাছ শিউরে কষ্টে কাঁপতে থাকে। এইসব আশ্চর্য পরীক্ষা তিনি লন্ডনে, প্যারিসে করে দেখান, কিন্তু পাশ্চাত্য বিজ্ঞানীরা কিছুতেই বিশ্বাস করতে চান না। এই অবিশ্বাসের মধ্যে কিছুটা ধর্মীয় গোড়ামি, কিছুটা বর্ণবাদ, কিছুটা ঈর্ষা, এই সবই মিশ্রিত ছিল। আবার মার্কিনের মতোই ওয়ালার নামক এক ইংরেজ বৈজ্ঞানিক ওনার কিছু কাজ চুরি করে নিজের নামে জাহির করতে লাগলেন। সবচেয়ে দুঃখের কথা, শেষটায় যে বিদেশি বৈজ্ঞানিকরা আগে জগদীশচন্দ্রের গুণমুগ্ধ ছিলেন তারাই ওনাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। এই উপহাসের জ্বালায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, বিদেশে যাতায়াত বন্ধ করলেন, এবং ক্রমশ পাশ্চাত্যে তার কথা লোকে ভুলে গেল। কিন্তু ইদানিং কালে গত 20-30 বছর ধরে প্রমাণ হয়েছে যে ওনার সমস্ত পরীক্ষা সঠিক ছিল। একটা নতুন বিজ্ঞানী এখন শুরু হয়েছে, প্লান্ট নিউরোবায়োলজি, যার পিতা এই জগদীশচন্দ্র, সেটা এখন মানা হয়। রেডিওতে যদি জগদীশচন্দ্র 50 বছর এগিয়ে থাকেন, এই উদ্ভিদ বিজ্ঞানে তিনি 100 বছর এগিয়েছিলেন। এবং এই মহান বিজ্ঞানী 3খানা কাজ, রেডিও, সেমিকন্ডাক্টর এবং এই প্লান্ট নিউরোবায়োলজি, এই 3টেই নোবেল প্রাইজ পাওয়ার পুরস্কার যোগ্য ছিল, কিন্তু তিনি পেলেন শুধু পরিহাস। খুবই দুঃখের, সত্যি। হ্যাঁ, খুবই দুঃখের, অথচ গর্বেরও বটে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
আচ্ছা, এবার বলি যে জগদীশ চন্দ্রের থেকেও যদি আরো কেউ এগিয়ে থাকেন, তিনি হচ্ছেন গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজন। হ্যাঁ, ওনার প্রতিভা এতই আশ্চর্য যে ওনাকে তো রক্ত মাংসের মানুষ বলেই বিশ্বাস করা যায় না। মনে হয় যেন কোনো সুদূর ভবিষ্যৎ থেকে একজন এই কালভ্রমণ করতে করতে বিংশ শতাব্দীতে এসে পড়েছিলেন এবং সেই সুদূর ভবিষ্যতের সব উন্নত গণিতের সব সূত্র লিখে দিয়ে ফিরে গেছেন তার নিজের সময়। কেন বলছি, এখানে বলছি একটু রামানুজনকে নিয়ে বই সিনেমা সব হয়েছে, তা আমি সংক্ষেপে তার কাহিনীটা বলি। ঠিক। উনি নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্মান। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে গণিত নিয়ে পাশ করে মাসে 20 টাকা মাইনের একটা কেরানির চাকরি ধরেন। অবসর সময় তিনি গণিত চর্চা করতেন। দেশের লোককে তার আশ্চর্য সব সূত্র দেখাতেন, কিন্তু কেউ বুঝতেই পারতো না আর তাচ্ছিল্য করতো। তখন মরিয়া হয়ে রামানুজন একটা চিঠিতে ওনার কয়েকটা আবিষ্কার উল্লেখ করে কেমব্রিজের তখন স্বনামধন্য গণিতের অধ্যাপক ছিলেন জি.এইচ হার্ডি, ওনার কাছে পাঠান। তো সেই চিঠি পেয়ে কিন্তু হার্ডি সাহেব একদম তাজ্জব হয়ে গেলেন। কয়েকটা সূত্র তার মধ্যে তার জানা, কিন্তু ভারত একটা অর্বাচীন কেরানির জানারই কথা নয়। একটা দুটো তিনি নিজে সদ্য আবিষ্কার করেছেন, তখনও প্রকাশই করেননি, ওনার খাতাই আছে। আবার কয়েকটা সম্পূর্ণ অজানা, তার সত্য মিথ্যে যাচাই করার ক্ষমতাই তার নেই। তো হার্ডি সাহেবের উৎসাহে রামানুজন ইংল্যান্ড যাত্রা করলেন এবং ওনার গাণিতিক প্রতিভা দেখে তৎকালীন গণিতজ্ঞ সমাজ স্তম্ভিত হয়ে যায়। ওনাকে তৎক্ষণাৎ রয়্যাল সোসাইটির ফেলো করা হয়, অনেক কিছু। কিন্তু বেশি দিন উনি ইংল্যান্ডে থাকতে পারেন না। খুব দুঃখের বিষয়, মাদ্রাজের গরম থেকে ইংল্যান্ডের ঠান্ডায় পৌঁছে কিছুদিনের মধ্যে রামানুজনের যক্ষা হয় এবং অসুস্থ অবস্থায় তিনি দেশে ফিরে মাত্র 32 বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হ্যাঁ, এর থেকে দুঃখের আর কিছু হয় না, সত্যি। কিন্তু ওনার যে নোট বইগুলো আছে সেগুলোকে আজ বলা হয় গণিতের খনি। তিনি নানান সূত্র বিনা প্রমাণে লিখে গেছেন, যা আজও গণিতজ্ঞরা খেটে খুঁটে প্রমাণ করছেন। এই কয়েকদিন আগে একটা হয়েছে এবং কয়েকটার জন্য গণিতের নতুন শাখাই তৈরি হয়েছে, যেমন মক থিটা ফাংশন। অনেকগুলো আজও প্রমাণ করা যায়নি। আশ্চর্যের বিষয়ে একটাও কিন্তু ভুল বেরোয়নি, প্রমাণ হয়নি, কিন্তু এটা একটা সূত্র উনি লিখে গেছেন, সেটা ভুল প্রমাণ হয়েছে, একটা হয়নি। আর রামানুজনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি এসব সূত্র কোথায় পান, তিনি হেসে বলেছিলেন যে তার আরাধ্যা দেবী নামাক্কাল, তিনি এসে তাকে বলে দিয়েছেন। কথাটা এড়িয়ে গেলেন আর কি। সত্যি সম্প্রতি ভারতবর্ষে যদি কোনো জিনিয়াস জন্মে থাকেন, তিনি অবশ্যই শ্রীনিবাস রামানুজন। একদম। আর এরা সকলেই দিকপাল, সকলেই মহান ব্যক্তি, কিন্তু রামানুজন যেন একটা অন্য পর্যায়ের লোক। আর এরপর আসি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে স্বর্ণযুগ, যখন একসাথে 6 জন অসাধারণ প্রতিভাবান বৈজ্ঞানিক সেখানে ছিলেন। 1914 সালে স্যার আশুতোষ স্থাপন করেন পদার্থবিজ্ঞান বিভাগ, এবং আমার পদার্থবিজ্ঞানের প্রতি পক্ষপাতিত্ব আছে, আগেই বলেছি, এবং ওনার জহুরির চোখ দিয়ে দেখে নেন এইসব অনন্য প্রতিভা। প্রথমে আসেন দেবেন্দ্র মোহন বসু বা ডিএম বোস। উনি ছিলেন আচার্য জগদীশ চন্দ্রের ভাইপো। আচ্ছা। ইংল্যান্ড থেকে উনি শিখে আসেন ক্লাউড চেম্বার বানাতে আর তার সাহায্যে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে গবেষণা করতে। তারপর একদিন খুঁড়োমশাইয়ের পর তিনি বসু বিজ্ঞান মন্দিরে অধ্যক্ষ হন এবং তখন তিনি আর তার যোগ্য ছাত্রী বিভা চৌধুরী কসমিক রেজ পরীক্ষা করে মেজন, তখন লোকে মেজন খুঁজতো, মেজন অন্বেষণ করেন। এখন তারপরেই ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসেন চন্দ্রশেখর ভেঙ্কট রামন, স্যার সিভি রামন। তিনি সরকারি চাকরি ছেড়ে অর্ধেক বেতনে চলে আসেন এই গবেষণার আকর্ষণে। ওনার গবেষণার বিষয় ছিল শব্দ তরঙ্গ আর আলোক তরঙ্গ। 1929 সালে তিনি এবং তার প্রতিভাধর ছাত্র ছিল কে.এস. কৃষ্ণন, ওরা আবিষ্কার করেন যে তরল পদার্থ থেকে আলোক যখন বিচ্ছুরিত হয় তখন তার তরঙ্গ দৈর্ঘ্য বদলে যায়, এবং বদলে যায় সেই তরলের অণুর আকৃতি ও গঠন অনুযায়ী। একে আজ বলে রামান এফেক্ট। এখন বুঝতেই পারছো যে এটা যদি অণুর আকৃতি ও গঠন অনুযায়ী বদলে যায়, তার মানে তুমি কিভাবে বদলাচ্ছি সেটা দেখে তুমি অণুর আকৃতি ও গঠন বুঝতে পারবে। ঠিক। তাই সেই জন্য রামান এফেক্ট খুব কাজের জিনিস, এবং এই কাজের জন্য পরের বছরই রামান নোবেল প্রাইজ পান। সেই থেকে অবশ্য 90 বছর কেটে গেছে, কিন্তু ভারতে কাজ করে আর কোনো বিজ্ঞানী নোবেল পুরস্কার পাননি।
যদিও তুমি দেখবে যে পাওয়ার যোগ্য অনেকেই ছিলেন। হুম। রামানের আবিষ্কারের মধ্যে কিছুটা দৈবের ছোঁয়াও থাকলেও থাকতে পারে, কিন্তু সেরকম একদম ছিল না তখনকার দুজন তরুণ অধ্যাপক। তাদের নাম অক্ষরে লেখা আছে, মেঘনাথ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসু। ঠিক। মেঘনাথ সাহা আবিষ্কার করেন একটা ফর্মুলা যেটা বলে দেয় যে কোনো গ্যাসের উষ্ণতা বাড়লে তার কতটুকু অণু থেকে স্থূলাণুতে পরিবর্তিত হয় বা আয়োনাইজড হয়। এই সাহা আয়োনাইজেশন ফর্মুলা জ্যোতির্বিজ্ঞানে শুধু যে অপরিহার্য তা নয়, একে অদল বদল করে রসায়ন, সেমিকন্ডাক্টর ফিজিক্স ও জীববিজ্ঞান সর্বত্রই কাজে লাগানো হয়। সত্যেন বোসের কাজ আরো মৌলিক, আরো বিস্তীর্ণ তার প্রভাব। তখন কোয়ান্টাম থিওরি শৈশবে, সেই থিওরির সঙ্গে পরিসংখ্যান ভিত্তিক বিজ্ঞান, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স মিশিয়ে তিনি তৈরি করলেন কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। বিজ্ঞানের কিংবদন্তি পুরুষ অ্যালবার্ট আইনস্টাইন, তিনি এই তরুণ বাঙালি কাজ অনুসরণ করে নিজে গবেষণা করতে লাগলেন। কিছুদিনে তৈরি হলো বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, এবং এক ধরনের কণার নামকরণ হলো বোজন বা বোস কণা। এটাও দুঃখের বিষয়, কোয়ান্টাম তত্ত্বে মৌলিক যারাই কাজ করেছেন তারা সবাই নোবেল পুরস্কার পেয়েছেন। বাদ গেছেন শুধু এই দুটি বাঙালির প্রতিভাধর বৈজ্ঞানিক। খুবই দুঃখের। হ্যাঁ। এছাড়াও শিশির কুমার মিত্র, উনি রামানের ছাত্র ছিলেন। উনি ভারতে প্রথম নিয়ে আসেন ইলেকট্রনিক্স, যার দ্বারা আমরা এখন কথাবার্তা শুনছি সবাই। ঠিক। প্রশান্ত কুমার মহালানবিশ ভারতে আনেন পরিসংখ্যান বিদ্যা, স্ট্যাটিস্টিক্স। তার সৃষ্ট মহালানবিশ মেজার, বা যেটাকে এখন বলি ডিটু ডিস্টেন্স, এখন পরিসংখ্যান তত্ত্বের একটা বড় স্তম্ভ, ও যে কোনো বইতে পাবে। এই প্রশান্ত মহালানবিশ কিন্তু প্রথম প্ল্যানিং কমিশনের প্রমুখ ছিলেন। আজ ভারতীয় যাত্রা প্রায়োগিক ক্ষেত্রে উন্নতি হয়েছে, সেটা অনেকটাই তার পরিকল্পনার সুফল। হ্যাঁ, এটা আমরা হয়তো কিছুটা পড়েছি আমাদের বই। হ্যাঁ। আরো কয়েকজনের নাম বলি। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আবিষ্কার করেন যে ইউরিয়া স্টিবামাইন নামক ওষুধে কালাজ্বরের মতো মারাত্মক অসুখ সেরে যায়। ঠিক। এই অসুখে কিন্তু মারা গেছিলেন সুকুমার রায়। তখন এই আবিষ্কারটা থাকলে আমরা আরো অনেক কিছু পেতাম ওনার কাছ থেকে। বলরাম সাহানি ভারতে নিয়ে আসেন জীবাশ্ম বা ফসিলের বিজ্ঞান। জি.এন. রামচন্দ্রন দেখান কি করে প্রোটিনের গঠন এক ধরনের বিশেষ চিত্রের দ্বারা নির্ধারণ করা যায়। সেই রামচন্দ্রন প্লট এখনো সারা বিশ্বে ব্যবহার হয়। আচ্ছা। আরেকজনের নাম তুমি হয়তো শোনোনি, জানকী আম্মাই। তিনি প্রথম ভারতে বেগুন, ভারতীয় বেগুন আর বিদেশি বেগুনের সংমিশ্রণ ঘটান ল্যাবরেটরিতে, একেবারে হাইব্রিড। আজ আমরা যখন সেই বড় কালো রামনগরী বেগুন পুড়িয়ে বা ভেজে খাই, তখন কি মনে রাখি যে এটা কৃত্রিমভাবে তৈরি করে গেছেন এই দক্ষ জৈব বিজ্ঞানী। বর্ণসংকর বা হাইব্রিড ফসল, এটা এখন বাজারে তো ছেয়ে গেছে, ভারতে তিনি কিন্তু প্রথম চালু করেন। আচ্ছা। আর তোমরা নিশ্চয়ই সেলিম আলী শুনেছ। হ্যাঁ, সেলিম আলীর কথা শুনেছি। এমন পক্ষী বিশারদ সারা বিশ্বে খুব কম জন্মেছে। আজও ভারতীয় পক্ষী সম্বন্ধে যদি কিছু জানতে হয়, লোকে সেই সেলিম আলীর প্রামাণ্য গ্রন্থটাই খুলে বসে। সবশেষে আমি 4 জনের নাম করব। এরা প্রত্যেকে বড় বৈজ্ঞানিক, কিন্তু সাংগঠনিক দিকে তাদের অবদান আরো বেশি। তাদের মধ্যে প্রথম নামটা হলো রাসায়নিক শান্তি স্বরূপ ভাটনাগর। 1939-এ উনি স্থাপন করেন CSIR, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। আজ সারা ভারত জুড়ে তাদের 53টা ছোট বড় গবেষণাস্থল আছে, এবং ট্র্যাক্টর বানানো থেকে চামড়া ট্যান করা সব বিষয়ে তারা ভারতের শিল্পকে নতুন নতুন নকশা দিয়ে চলেছে। আজ ভারতের সবচেয়ে বড় বৈজ্ঞানিক মর্যাদা এই ভাটনাগরের নামই হয়েছে, জানো, ভাটনাগর পুরস্কার, ভাটনাগর অ্যাওয়ার্ড। ভাটনাগরের পরপরই আসেন হোমি জাহাঙ্গীর ভাভা। উনি ভারতীয় স্থাপন করেন একটি উন্নত বিজ্ঞান ও একটি পরমাণু গবেষণার কেন্দ্র। প্রথমটা TIFR, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, যেটা আমার নিজস্ব কর্মভূমি, তুমি তো বলেইছ। দ্বিতীয়টা হচ্ছে DRC, ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার। যদিও হোমি ভাভা 1966-তে একটা প্লেন দুর্ঘটনায় প্রাণ হারান, আবার বয়সে এদের থেকে একটু ছোট হলেও অবদানে ছোট ছিলেন সারাভাই। তিনি শুরু করেন ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। মাত্র 52 বছর জীবন পান সারাভাই। আচ্ছা, 52 বছরই মারা যান। কিন্তু আজ যে ভারতের বৈজ্ঞানিকরা চাঁদ ছুঁয়ে সেই মঙ্গল গ্রহের দিকে হাত বাড়াচ্ছেন,
এর পরিকল্পনা করতে পেরেছেন, তার ভিত তৈরি দিয়ে গেছেন এই মহান তারাবাই। সবার শেষে যার নাম করব, তার বৈজ্ঞানিক এবং সাংগঠনিক অবদান ভারতের সবচেয়ে বেশি সংখ্যায় মানুষের উপকার করেছে। তিনি হলেন MS স্বামীনাথন। ওনার গবেষণার বিষয় বর্ণসংকর ফসল বা হাইব্রিড ক্রপস। যে বীজ ভারতে বপন করলেন জানকী আম্মাই, তারই পরিপূর্ণতা আনেন স্বামীনাথন। তার তত্ত্বাবধানে ভারতে আসে গ্রিন রেভলিউশন। আচ্ছা, শুনেছ, পড়েছ? অবশ্যই। তার মানে উচ্চ ফলনশীল বর্ণসংকর ফসল ফলিয়ে ভারতের খাদ্য উৎপাদনের ক্ষমতাকে অনেক গুণ বৃদ্ধি পায়। 1960-এর দশকে, তোমার মনে থাকার কথা না, কিন্তু প্রত্যেক বছরে ভারতে কোথাও না কোথাও দুর্ভিক্ষ হতো। খাদ্যের অভাবে বহু মানুষের প্রাণ যেত। আজ দেখো 2020 সালে যখন এই লকডাউনের দিনে সরকার কোটি কোটি লোক, যে কর্মহীন আয়হীন মানুষকে তো খাওয়া জোগাড় করছে, সেই সঞ্চিত খাদ্য সম্ভার থেকেই এর মূলে কিন্তু আছেন এই একজন মহান বৈজ্ঞানিক MS স্বামীনাথন। সুখের খবরে যে তিনি এটা দেখতে পাচ্ছেন, কারণ তিনি এখনো সস্ত্রীক বর্তমান আছেন, ওনার বয়স 95। আরো সুখের কথা, ওনাদের যোগ্য কন্যা সৌম্যা স্বামীনাথন, তিনি এখন WHO প্রধান বৈজ্ঞানিক। শ্রীরূপদা, তুমি খুব সুন্দরভাবে ভারতীয়দের বিজ্ঞান গবেষণার উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরলে। এবারে আমার একটা বিষয় ভিত্তিক প্রশ্ন আছে। আমরা জানি যে বিজ্ঞান মূলত পরীক্ষা নির্ভর। অনেক সময় বিজ্ঞানের তাত্ত্বিক দিকটা আমাদের কাছে খুব আকর্ষণীয় মনে হওয়ায় আমরা অনেক সময় তার পরীক্ষামূলক দিকটাকে অবজ্ঞা করে থাকি। এখন এই বিষয়ে তোমার মতামত জানতে চাইবো, বিশেষত ভারতীয় বিজ্ঞান চর্চার প্রেক্ষিতে। সুআদিত্য, তুমি তো ইউরোপ আমেরিকা ঘুরে এসেছো। হ্যাঁ, ওখানে দেখেছো নিশ্চয়ই লোকে প্রচুর কেক, পেস্ট্রি আর চকলেট খায়, ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু কটা লোককে ওখানে দেখেছো রসগোল্লা, সোনপাপড়ি, লাড্ডু, পায়েস এসব খেতে? এগুলো কি কম সুস্বাদু? আসলে ওরা এই জিনিসের স্বাদই পায়নি কোনোদিন, তাই যেগুলো খেয়ে বড় হয়েছে সেগুলোই ওদের কাছে আকর্ষণীয় লাগে। এই পরীক্ষা নির্ভর বিজ্ঞানের ব্যাপারটা অনেকটা সেরকমই। ভারতের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যেটুকু পরীক্ষা নির্ভর বিজ্ঞানের আভাস পায়, সেটা অতি বিস্বাদ, অতি বিরক্তিকর। বিজ্ঞানের মজাটাই তো হচ্ছে যে তার মধ্যে একটা সৃজনশীলতার অঙ্গ আছে, একটা করে দেখা, অজানা কি জানার আনন্দ আছে, ঠিক তাই না? কিন্তু আমাদের দেশের বাচ্চারা কি সেটা পায়? তার জায়গায় একটা কেনা যন্ত্র বসানো চায়, একটা বইতে কতগুলো গুলি থাকে, সেগুলো ল্যাব খাতায় টুকে নিতে হয়, আর কয়েকটা বোতাম টোতাম টিপে আর নবটাও ঘুরে 2-1 মিটার থেকে রিডিং করে নিতে হয়। এটা সন্দেশ রসগোল্লা নয়, এ একেবারে নিম পাতা বাটা। অন্যদিকে আবার দেখো, তাত্ত্বিক শিক্ষায় অগাধ স্বাধীনতা। বই পড়লে আর কাগজে কলমে ইচ্ছে মতো অঙ্ক কষলেই তো হলো। তো পাশাপাশি সন্দেশ আর নিম বাটা রাখলে বাচ্চারা কোনটা খেতে চাইবে? তাছাড়া দেখো, তাত্ত্বিক বিজ্ঞানে কিছুটা গ্ল্যামার তো আছে বটে। এই দেখো না, রাস্তার লোককে ধরে যদি বলে একজন বিখ্যাত বিজ্ঞানীর নাম বলো দেখি, তো 100 জনের মধ্যে 99 জন মনে হয় বলবে নিউটন, না হলে বলবে আইনস্টাইন। ঠিক। বড় জোর কেউ একজন বলবে মাদাম ক্যুরি, কেউ বলবে না রাদারফোর্ড বা ব্র্যাগের নাম, কেউ জানবেই না কাপিৎজা বা আর্থওয়াশের নাম। তা কিশোর বয়সের লোকের মনে একটা আদর্শ থাকে, তো সেটা বাচ্চারা যেমন জানবে তেমনই গড়ে উঠবে। অথচ দেখো, তোমাকে আগে যেসব মনীষীদের নাম বললাম, তাদের মধ্যে 3 জন গণিতবিদ ছাড়া বাকিরা সবাই কিন্তু পরীক্ষাগারেই জীবন কাটিয়ে দিয়েছেন। এমনকি যাদের বিখ্যাত কাজ তত্ত্বে, যেমন সত্যেন বোস বা মেঘনাদ শাহ, তারাও ল্যাবে বেশি সময় কাটাবে। ঠিক। আশ্চর্য যে স্বাধীনতার পরে একটু একটু করে সেই অভ্যেসটা হ্রাস পেতে শুরু করে, এবং আমার মতে সেটা সম্পূর্ণভাবে আমাদের শিক্ষা মন্ডলের গাফিলতির। আচ্ছা, কেন বলছি? তোমাকে আমার নিজের একটা ছোট অভিজ্ঞতা থেকে বলি। অনেক বছর আগে আমি গেছিলাম রোম বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমার বন্ধু ছিল, সে ওদের পদার্থ বিজ্ঞান বিভাগ ঘুরিয়ে দেখাতে লাগলো। এই এটা ফ্রেডনির ঘর ছিল, এখানে ক্যাবি বসে বসেন ইত্যাদি। তা আমার চোখে পড়লো যে সব বারান্দায় বড় কাঁচের আলমারি ভরে কি সব যেন সাজানো আছে। জিজ্ঞেস করলাম, তো আমার বন্ধু বলল ও সব হচ্ছে জাদুঘর, মিউজিয়াম, ওতে পুরোনো জামানার সব যন্ত্রপাতি রক্ষিত আছে। তো কৌতূহল ভরে দেখতে গিয়ে দেখি, ওমা,
এই যে আমাদেরই সব ল্যাবের যন্ত্র, সেই মিটার ব্রিজ, সেই ট্যানজেন্ট গ্যালভানোমিটার, সেই স্পেকট্রোস্কোপ, সেই দিন বুঝলাম প্রায়োগিক দিকটা আমরা কোথায় পড়ে আছি। আচ্ছা। আবার দেখো, কিছুদিন আগে 2018 সালে আমি একটা কলেজে লেকচার দিতে গেছিলাম। কলেজের অধ্যাপকরা খুব খাতির করে আমাকে ওদের ল্যাব দেখাতে নিয়ে গেলেন। গিয়ে দেখি ল্যাব খুব ছিমছামার পরিষ্কার, ছাত্ররাও মন দিয়ে শৃঙ্খলাবদ্ধ ভাবে কাজ করছে, কিন্তু যন্ত্রগুলো সেই একই, সেই মিটার ব্রিজ, সেই ট্যানজেন্ট গ্যালভানোমিটার, সেই স্পেকট্রোস্কোপ। অর্থাৎ এই 25 বছরে আমরা যে তিমিরে, সেই তিমিরেই রয়ে গেছি। তো এই বিষয়ে আমি অনেক শিক্ষক, অনেক শিক্ষাবিদ, অনেক প্রশাসনের কর্তাদের সাথেও আলোচনা করেছি। প্রথমে তো তারা মানতেই চায় না যে কোনো গলদ আছে। তারপর উদাহরণ দিয়ে দেখিয়ে দিলে তখন তারা বলার চেষ্টা করেন যে সেসব অন্য জায়গায় হয়, আমাদের এখানে হয়। চোখে আঙুল দিয়ে যদি দেখিয়ে দিই যে না আপনার এখানেই হয়, তখন তারা নানা রকম কাঁদুনি গাইতে শুরু করেন। টাকা আসে না, টিচারদের কাজের চাপ খুব বেশি, সরকার পোস্ট খালি রেখে দিয়েছে, ছাত্ররা শুধু পরীক্ষার জন্য পড়তে চায়, আরো কত কি। কেউ কেউ আবার আক্রমণাত্মক ভঙ্গি ধরেন, তাত্ত্বিক বিজ্ঞান হয়ে আমি পরীক্ষামূলক বিজ্ঞানের কি বা বুঝি, নামজাদা সংস্থানে থেকে আমি কম ভাগ্যবানদের সমস্যা কি বুঝি, ইত্যাদি। খুব কম ক্ষেত্রে কেউ আলোচনা করতে বসেন তাদের যে কি করা উচিত, কার সাহায্য নেওয়া উচিত, এইসব। আর যদি কেউ করেনও, সেটা তারা সেই দিন করেই খালাস, ল্যাব অব্দি আর কিছু পৌঁছায়। তবে দেখো, সবটা যে অন্ধকার তা কিন্তু নয়। কয়েক বছর আগে আমি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে গেছিলাম এবং ওখানে পদার্থবিদ্যা বিভাগের নানান ল্যাবরেটরি পরিদর্শন করার সৌভাগ্য আমার হয়েছিল। ওরা কিন্তু দেখলাম যে সব মানধাতার আমলের যন্ত্রপাতি ফেলে দিয়েছে, করে বেশ আধুনিক যন্ত্রপাতি, আধুনিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষা শেখাচ্ছে। এটা আমার কাছে খুব প্রশংসনীয় মনে হয়েছে। আসলে এখন সারা দেশ জুড়ে এখন সামান্য হলেও একটু একটু করে পরিবর্তন আসছে। তবে যদি আমাদের দেশে পরীক্ষামূলক বিজ্ঞান ভালো করে স্থাপন করতে হলে 100 ধাপ সিঁড়ি চড়া দরকার। আমরা এখন সবে প্রথম ধাপে পারি। তো এই প্রসঙ্গ শেষ করার আগে আমি আরেকজন মানুষের নাম করব, যিনি একটা মহৎ প্রচেষ্টায় প্রায় একা হাতে নেমেছেন। তিনি হচ্ছেন কানপুর আইআইটিতে আমার প্রাক্তন সহকর্মী শ্রদ্ধেয় অধ্যাপক হরিশচন্দ্র বর্মা, এইচ.সি. বর্মা। দেশশুদ্ধ লোকে জানেন যে তার লেখা কনসেপ্ট অফ ফিজিক্স বইটা পড়লে নাকি আইআইটির পরীক্ষায় ভালো করা যায়। ঠিক ঠিক। কিন্তু হরিশচির আরো বড় অবদান হচ্ছে যে উনি স্কুলে বা কলেজের ল্যাবে ব্যবহার করার মতো নানান যন্ত্রপাতি আর সহজ পরীক্ষা তৈরি করে চলেছে, অন্তত গত 2 দশক ধরে বানিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, ওনার তৈরি যন্ত্রপাতির দাম খুব কম, তাই গ্রামে গঞ্জে দুস্থদের শিক্ষাস্থলেও তা বসাতে অসুবিধা নেই। অথচ বৈজ্ঞানিক মানে এগুলি যথেষ্ট উন্নত। ওনার পন্থা যদি আরো অনেকে অনুসরণ করে, তবেই বলবো পরীক্ষামূলক গবেষণায় ভারত একদিন শীর্ষে উঠতে পারবে। এটা তৃণমূলে হওয়া দরকার। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এবারে শ্রীরূপদা, আমরা সমসাময়িক সময়ে ভারতবর্ষে বিজ্ঞান চর্চার পরিসর নিয়ে তোমার কাছে জানতে চাইবো। তার গুরুত্বপূর্ণ কিছু প্রেক্ষিত এবং অবদান যদি তুমি এই বিষয়ে আলোচনা করো। দেখো, সমসাময়িক সময় বলতে যদি এই মুহূর্তটাকে ধরো, তাহলে অবশ্যই ভারতে অনেক বিজ্ঞান চর্চা হয়। মুশকিল হচ্ছে যে সেটা বিস্তার বেশি, গভীরতা কম। দেশে তো এখন বিজ্ঞানের কেন্দ্র অনেক, 400-র বেশি বিশ্ববিদ্যালয়, 32-33 হাজার কলেজ, গবেষণা কেন্দ্র সখানেক তো হবেই। তাছাড়া 23টা আইআইটি, 7টা আইসার, 1টা নাইসার। এখানে বাছাই করা মেধাবী ছাত্রদের উন্নত মানের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা দেওয়া হয়। সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য কেন্দ্রে রাজ্যে আলাদা মন্ত্রী নিযুক্ত হন। শিক্ষা নিয়ন্ত্রণের জন্য আছে ইউজিসি, ন্যাক। গবেষণার তহবিল যোগান দেওয়ার জন্য রয়েছে ইউজিসি, সিএসআর, ডিএসটি, ডিবিটি, ডিএই এবং সম্প্রতি তৈরি হয়েছে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বা এনআরএফ। সব মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য 27 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে বর্তমান অর্থনৈতিক সালে। প্রতি বছরে ভারত থেকে 1,35,000 মতো পেপার বৈজ্ঞানিক পত্রিকায় ছাপা হয়। শুধু চীন আর আমেরিকায় আমাদের থেকে এগিয়ে। তাই পরিসংখ্যান দিয়ে বিচার করলে আমাদের দেশে বিজ্ঞান একেবারে তুঙ্গে।
কিন্তু পরিসংখ্যানই তো সব নয়। ভারত থেকে বেরোয় 100-র মধ্যে 99% কাজ হচ্ছে বিদেশি ধ্যান ধারণার সম্প্রসারণ, যাকে ইংরেজিতে বলে এক্সটেনশন ওয়ার্ক। আসলে তৃতীয় বিশ্বে জুড়েই ইউরোপে বা আমেরিকায় কোনো নতুন আবিষ্কার হলে আমাদের বৈজ্ঞানিকরা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়েন তার পরিসর বাড়াতে, তাকে অনুকরণ করে অনুরূপ বা সমগোত্রীয় চিন্তা ভাবনা বা পরীক্ষা করে বিদেশি জার্নালে পেপার ছাপিয়ে সস্তায় নাম কিনতে। এবার বাকি যে 1% পড়ে রয়েছে সেটাও যে মৌলিক কাজ তা কিন্তু ভেবো না। তারও 90% হয় ভারত ভিত্তিক কাজ, যেমন ভারত ছাড়া অন্যত্র পাওয়া যায় না এমন পশু পক্ষী নিয়ে গবেষণা, আর না হয় অলিক বা নিছক ভ্রান্তিজনিত গবেষণা। আচ্ছা, এই শেষ পর্যায়ে কিন্তু আমি ফেলবো ওই হাল ফ্যাশনের কিছু হাস্যকর চিন্তা ভাবনা বা দাবি, এই যেমন ধরো গোমূত্র থেকে সোনা নিষ্কাশন। এসব কি বিজ্ঞান না বলে পাগলামি বলাই ভালো। একদম একদম। তো এবার বাকি যেটুকু রইলো তাতে 100-150 খানা পেপার, তার মধ্যে কিছু বস্তু থাকলেও থাকতে পারে, অন্তত সেগুলো সঠিক, সেগুলো বৈজ্ঞানিক মতে হয়তো নিখুঁত, কিন্তু তাও অধিকাংশই ভুল, কারণ বিজ্ঞানের পন্থাটাই তাই। যেমন টন টন কাদা চেলে একটা করে হিরে বেরোয়, সেরকম নিষ্ফল গবেষণা করিয়া বিজ্ঞান একটা মৌলিক তত্ত্ব আসে। এটাই বিজ্ঞানের পন্থা। হ্যাঁ, তো এই তো হলো ভারতের বিজ্ঞানের স্থূল চিত্র। তবে আরেকটু সূক্ষ্মভাবে দেখলে কয়েকটা বড় বড় সাফল্য অবশ্যই আছে। তো স্বাধীনতার পরের যুগটাই বলি, আগে তো তার আগের যুগগুলো বলেছি। পদার্থবিদ্যাই তো ভালো জানি, সেটাই তোমায় বলি। 1950-এর দশকে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সম্বন্ধে 3টে প্রামাণ্য আবিষ্কার করেন অমল কুমার রায়চৌধুরী, প্রহ্লাদ বৈদ্য ও সুধাংশু দত্ত মজুমদার। 60-এর দশকে চুম্বকীয় কেলাস বা ম্যাগনেটিক ক্রিস্টাল নিয়ে মূল গবেষণা করেন চঞ্চল কুমার মজুমদার ও দীপন ঘোষ। আবার কোলারে সোনার খনির ভেতরে কসমিক রে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এম.জি.কে মেনন, বি.জি.কে শ্রীকান্তন ও ভি নরসিমন। 70-এর দশকে টি.ভি রামাকৃষ্ণন ও মোহাম্মদ ইউসুফ কঠিন পদার্থের গলনের আণবিক প্রতিক্রিয়া নির্ধারণ করেন, থিওরি অফ ফ্রিজিং, থিওরি অফ মেল্টিং। একই সময় জয়ন্ত নার্লিকার সৃষ্টিতত্ত্ব বা কসমোলজি বিষয়ে একটা নতুন তত্ত্বের, সেটা জানো স্টেডি স্টেট থিওরি, দ্বারা দুনিয়াকে চমকে দেয়। 80-র দশকে গোবিন্দ স্বরূপ জায়ান্ট মিটারওয়েভ রেডিও টেলিস্কোপের পরিকল্পনাটা শুরু করেন, সেটা আজ পৃথিবীর ওই ধরনের সবচেয়ে বড় রেডিও দূরবীন। 90-এর দশকে অশোক সেন স্ট্রিং থিওরিতে দ্বৈত রূপ বা ডুয়ালিটি প্রমাণ করে একটা নতুন দিগন্ত খুলে দেন। আবার রসায়নে অনিমেষ চক্রবর্তী, ভারতরত্ন সিএনআর রাও, এন শাস্ত্রী, মিহির চৌধুরী, দেবাশিস মুখার্জি, জি.কে দেশিরাজু প্রভৃতি নামজাদা অনেকে আছেন। এরকম জীববিজ্ঞান, ভূতত্ত্ব, আবহবিদ্যা, সমুদ্র বিজ্ঞান সবকিছুতেই কয়েকজন ভারতীয় বিশেষ সাফল্য লাভ করেছেন। কিন্তু দুঃখের বিষয়, এগুলো কিন্তু পুরনো জামানার কাজগুলো যতটা সমাদৃত হয়েছে ততটা কিন্তু হয়, বরঞ্চ কয়েকজন ভারতীয় পণ্ডিত প্রবাসে থেকে বিশেষ খ্যাতি লাভ করেছে। যেমন ধরো সুব্রমণিয়াম চন্দ্রশেখর, হরগোবিন্দ খোরানা, অমর্ত্য সেন, ভেঙ্কটরামন রামকৃষ্ণন, অভিজিৎ ব্যানার্জি, এরা সবাই নোবেল পুরস্কার পেয়েছে, এবং জর্জ সুদর্শন, যার পাওয়া উচিত ছিল। তবে এদের সাফল্য তারা যে দেশে থাকে, যে দেশে কাজটা করেছে, সেটা সেই দেশের সাফল্য, ভারতের কিন্তু নয়। বড়জোর বলা যেতে পারে ভারতের শিক্ষা ব্যবস্থার সুফল। তবে হ্যাঁ, কিছু আন্তর্জাতিক স্তরের বড় বড় পরীক্ষার সঙ্গে ভারতীয় বিজ্ঞানীরা এবং বিজ্ঞান সংস্থারা জড়িত আছেন, এটা আমাদের বিশেষ গর্বের বিষয়। তার মধ্যে সার্নের এলএসসি এক্সপেরিমেন্ট, সেটা তো জানো, যেখানে হিগস বোসন বা চলিত ভাষা ঈশ্বর কণা আবিষ্কার হয়। তাছাড়া আছে রাইবো এক্সপেরিমেন্ট, যেখানে গ্র্যাভিটি তরঙ্গ আবিষ্কার হয়। পৃথিবীর সবচেয়ে বড় রেডিও দূরবীন স্কোয়ার কিলোমিটার এরে, অ্যান্টার্কটিকায় বিশাল আইস কিউব এক্সপেরিমেন্ট, এসবের মধ্যেও ভারতীয়রা ওতপ্রোতভাবে জড়িত আছেন। ভারতেও তো একটা আন্তর্জাতিক পরীক্ষা হবার পরিকল্পনা আছে, তুমি জানো, ইন্ডিয়ান নিউট্রিন অবজারভেটরি, যেটা শুরু করেন আমাদের টিআইএফআর এর অধ্যাপক নবকুমার মন্ডল। এটাও জানো নিশ্চয়ই, যে দুঃখের বিষয়
সেই সরকারি অনুমতি নিয়ে নানান জুট ঝামেলার ফলে সেটা আজ অব্দি পরিকল্পনাই রয়ে গেছে। খুবই দুঃখের। আসলে স্বাধীন ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির সবচেয়ে বেশি সাফল্য কিন্তু প্রযুক্তি ও প্রযুক্তি ভিত্তিক অর্থনীতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধানরা ঠিক যেটা আশঙ্কা করেছিলেন সেটাই কিন্তু হয়েছে এবং হয়ে চলেছে। দেখো না, ভারত নিজস্ব গাড়ি, অটো, ট্রাক্টর, বাস, লরি, এমনকি রেলগাড়ি ও জাহাজও বানাতে সক্ষম। কোন উন্নয়নশীল দেশ তা পারে? তৃতীয় বিশ্বে পারমাণবিক শক্তি উৎপাদন নিজের চেষ্টায় আর কে পেরেছে? রকেট বানিয়ে নিজস্ব উপগ্রহ কক্ষে স্থাপন করতে আর কে পেরেছে? আরেকটা জিনিস তুমি জানলে অবাক হবে, সমুদ্রের তলা দিয়ে যেসব অপটিক্যাল ফাইবার গেছে না, যার দ্বারা ইন্টারনেট চলে, তার 70% মালিক আমাদের টাটা এবং আম্বানি। আচ্ছা। হ্যাঁ, এই সাফল্যের তালিকা অবশ্য আরো কিছু আছে, বিশেষ করে ওষুধ নির্মাণ আর আইটি ইন্ডাস্ট্রি। 70 বছর আগে যে দেশে একটা কাগজের ক্লিপও বিদেশ থেকে আসতো, তার পক্ষে এসব কিন্তু কম সাফল্যের কথা নয়। তবু বেশি গর্ব একেবারেই করা উচিত নয়, কারণ উন্নয়নশীল দেশের সবচেয়ে উন্নত হওয়া মানে তো বড়জোর বাসবনের শিয়াল রাজাই হওয়া। আমাদের লক্ষ্য অবশ্যই উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়া। ততদিন আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে। ঠিক। আচ্ছা শ্রীরূপদা, তাহলে এবারে তোমাকে আরেকটা একটু অন্যরকম প্রশ্ন করি। দেখো, আমাদের অনেক সময় মনে হয় যে বিজ্ঞানীরা কিছুটা হলেও সমাজ বিচ্ছিন্ন, তাই না? তারা নিজেদের পরিসরেই স্বচ্ছন্দ, আর তার ফলে আমরা বিজ্ঞানীদের কথা বা তাদের কাজের কথা আমাদের গণমাধ্যমগুলোতে সেরকম শুনতে পাই কই। এখানে বিজ্ঞানীদেরও নিশ্চয়ই কোনো একটা ভূমিকা আছে, সেইটা যদি তুমি আমাদের একটু বলো। তুমি কি জানো যে আইনস্টাইন বলেছিলেন, তুমি যদি তোমার আবিষ্কারটা তোমার ঠাকুমাকে না বোঝাতে পারো তাহলে তুমি নিজেই বোঝনি। হ্যাঁ, কিন্তু এর মধ্যে একটা অর্থ আছে। অর্থাৎ মানে হচ্ছে বিজ্ঞানকে সরল ভাষায় বলতে পারা, সেটা বিজ্ঞানেরই একটা অঙ্গ। এটা ঠিক, বিজ্ঞানীরা নিজেদের সাধনার এই অঙ্গটা উপেক্ষা করেই থাকে। তো এটার কারণ আমি একটু বিশ্লেষণ করি তাহলে, অন্তত আমার যা মনে হয়। তো প্রথম কথাটা হচ্ছে যে বিজ্ঞান জিনিসটা সহজ নয়, এটা তো নিশ্চয়ই মানবে। ঠিক। কোনো বিষয় অবশ্য ওস্তাদ হওয়াটা সোজা নয়, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে বেশি সমস্যা হয় কারণ তার একটা মূলত শিখরাকার গঠন আছে বা পিরামিডাল স্ট্রাকচার আছে। তো কারণ বিজ্ঞানের প্রতিটা স্তর দাঁড়িয়ে আছে তার আগের স্তরটার ওপর, আর আগেরটা আয়ত্ত না করতে পারলে পরেরটা বোঝা মুশকিল। ঠিক। এই ধর একটা নতুন আবিষ্কার আজকে হলো, সেটার আগের আবিষ্কার সম্বন্ধে ঠিক মতো প্রচিতি না থাকলে আবিষ্কারের নতুনত্বই বা কি আর তাৎপর্যই বা কি সেটা বোঝা কি সম্ভব? তাহলে সেটা বোঝানোর জন্য একটু বেশি কসরত করতে হবে, তাই না? ঠিক। তার মানে বিজ্ঞানকে সহজ করে বোঝাতে হলে সেই পরিশ্রমটা করতে রাজি হতে হবে আর সেই সময়টা ব্যয় করতে রাজি হতে হবে। এবার মুশকিল হচ্ছে যে আমাদের দেশে পেশাদারী বিজ্ঞানীদের উপর বড় বেশি চাপ। পড়াতে হবে, গবেষণা করতে হবে, প্রশাসনকে সাহায্য করতে হবে। তুমি নিজে আইটি চাকরি করো, তোমাকে এটা বলা দরকার নেই। তো এইসব করে সময় কোথায় যে বিজ্ঞানীরা সরলীকরণ নিয়ে ভাববে? এটা একটা বড় কারণ। এখানে আরেকটা চিন্তাধারাও আছে এবং সেটা কিছুটা নাকুচো ভাবও বলতে পারে। অনেকেই মনে করেন বিজ্ঞানের মধ্যে এক ধরনের কৌলিন্য থাকা দরকার, অর্থাৎ সাধারণ মানুষের থেকে সরিয়ে রাখা দরকার। তাতে সাধারণ লোকে বিজ্ঞানীকে অতিমানব বলে ভাববে, ফলে বৈজ্ঞানিকের অহংকার পরিতৃপ্ত হবে। এটা কিন্তু প্রথমে আমি যে ব্রাহ্মণদের মধ্যে জ্ঞান সীমাবদ্ধ রাখার কথাটা বলছিলাম, তারই একটা আধুনিক সংস্করণ। মানুষের মূল প্রকৃতি তো আর পাল্টায় না। ঠিক 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 ঠিক। তো আমি নিজের অভিজ্ঞতা থেকেই তোমাকে দুটো উদাহরণ দিই। একটা আইআইটির গল্প, তুমি ভালো বুঝতে পারবে। আমি যখন প্রথম আইআইটি কানপুরে পড়াতে যাই, তখন দেখি ওখানে প্রত্যেক সেমিস্টারের শেষে ছাত্ররা কেমন পড়ানো হয়েছে সেটার বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানায়, আর 0 থেকে 4-এর মধ্যে একটা নম্বরও দেয়। তোমাদের হয়তো এরকম কিছু আছে। প্রথম দিকটা আমি খুব খেটে খুঁটে পড়াতে শুরু করলাম, সবকিছু যাতে প্রাঞ্জল করে বোঝাতে পারি। ছাত্ররা খুশি হলো, কিন্তু গড়ে নম্বর দিল 3.1।
আচ্ছা। পরের সেমিস্টারে তখন আমি আরো পরিশ্রম করলাম, আরো সহজ, আরো প্রাঞ্জল যেতে হয়। এইবারে পেলাম 2.8। তো একটু মনমরা হয়ে ভাবলাম যে হয়তো আমার ভালো পড়ানোর ক্ষমতাটাই সীমিত। সেই মনমরা ভাবে প্রভাব পড়লো আমার পরের সেমিস্টারে পড়ানোর উপর। আমি নিজেই বুঝলাম যে এই সেমিস্টারে ভালো পড়াইনি, সবকিছু আমি অত পরিষ্কার করে বোঝাতে পারিনি। কিন্তু অবাক হয়ে দেখলাম যে সেবার ছাত্ররা দিল 3.8। বুঝলে? আচ্ছা। পরে প্রাক্তন ছাত্রদের সাথে আলোচনা করে বুঝলাম যে ছাত্ররা যদি সব সহজ সরল করে বুঝে যায় তাহলে তারা ভাবে এইসব তো খুব সহজ জিনিস, মাস্টারটার পেটে দেওয়ার বিদ্যানি, সে কম নম্বর নেয়। আবার তারা যখন কিছু কিছু জিনিস বুঝতে পারে না তখন ভাবে ও দারুণ কঠিন সব জিনিস পড়াচ্ছেন, এই মাস্টারটা ফান্ডা আছে। আজকে যারা ছাত্র কালকে তারাই তো তরুণ মাস্টার, পরশু তারাই তো সমাজের শিষ্য। কিছুটা এই অপরিপক্ষ মনোভাব অনেকের মধ্যে থেকেই যায়। সেই সূত্রেই আসি আমার দ্বিতীয় অভিজ্ঞতাটাতে। তোমাকে তো বললাম যে আমি বিজ্ঞান ইতিহাস, প্রথমেই বললাম না, বিজ্ঞান ইতিহাস এবং সহজ করে মানুষের কাছে নিয়ে যাওয়া আমি হালে ধরেছি, গত কয়েক বছর ধরেই চেষ্টা করছি। এরকম প্রথম একটা ভাষণ দেওয়ার সৌভাগ্য আমার হয় 2014 সালে। আচ্ছা। ভাষণের শেষে কিছু সহকর্মী অধ্যাপকের সাথে গেলাম চা খেতে। আমার একটা রীতি আছে, তুমি তো জানো। সেখানে চায়ের চমক দিয়ে একজন অগ্রজ বললেন, ভাষণটা তো ভালোই হয়েছে, কিন্তু তুমি দেখছি বিজ্ঞান ছেড়ে উপবিজ্ঞান, সফট সায়েন্স ধরেছো। আচ্ছা। কথাটার মধ্যে কিন্তু কোনো ব্যঙ্গের সুর ছিল না। যিনি বললেন তিনি সত্যি সত্যি মনে করেন বা তখন করতেন যে বিজ্ঞানকে সরলীকরণ করা যথাযথ বিজ্ঞান নয়, এবং সেসব করে আমি নিজের সময়ও কৌলিন্য নষ্ট করছি। পাশ্চাত্যে কিন্তু এরকম মনোভাব একেবারে নেই বলবো না, কিন্তু অনেকটা কম। তার একটা বড় কারণ যে পাশ্চাত্যে বিজ্ঞানের অনেকটা তহবিল যোগায় বেসরকারি সংস্থা, আর নিজের টাকা খরচা করলে স্বভাবতই লোকে জানতে চায় তাদের টাকার সদ্ব্যবহার হচ্ছে কিনা। ফলে সব বৈজ্ঞানিকদের এক ধরনের কৈফিয়ত হিসেবে বিজ্ঞানটাকে সরল করে বলতে হয়, এরকম একটা চাপ আছে। এই জন্যই দেখো কার্ল সাগান থেকে মাইকেল গ্রিন থেকে মিচিও কাকু, এদের মতো বড় বড় বৈজ্ঞানিক জীবনে কতটা সময় ব্যয় করেছেন বিজ্ঞানকে সহজ করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক। আমাদের ডেভিড অ্যাটনবারার মতো লোকও আছে। অথচ ভারতে আমি নিজের চোখে দেখেছি যে একজন বড় বৈজ্ঞানিক যখন শুনলেন যে তাকে একজন সাংবাদিক খুঁজছেন, তখন তিনি দৌড়ে পালিয়ে গেলেন। এটা সম্ভব এসছে তার একটা কারণ যে স্বাধীনতার পর থেকে এতদিন বিজ্ঞানের খরচ সরকারি যোগান দিয়েছে, ফলে সরকারি রিপোর্টে জমা দিলেই চলতো। আর জানোই তো সরকারি রিপোর্ট কেউ পড়ে না, শুধু ফাইলের বেদবর্তন হয় আর ধুলে জমা। তাই কিছু একটা লিখে দিলেই হলো। তাছাড়া যদি পড়াও হয় সরকার সেই দায়িত্ব দেবে একজন বৈজ্ঞানিককে, তো একজন বৈজ্ঞানিকের জন্য তো সহজ ভাষায় লেখার কোনো দরকারই নেই। ঠিক ঠিক। কিন্তু আজকাল সরকারের অন্যরকম মেজাজ এসেছে, এখন বেসরকারি প্রতিষ্ঠানদের সাহায্য ক্রমে অপরিহার্য হয়ে উঠছে। আমার ধারণা এর ফলে বৈজ্ঞানিকদের ওই কাছের মগডাল থেকে নেমে এসে সবার সাথে সমানেই মিশতে হবে। শ্রীরূপদা, এর সাথেই উঠে আসছে আরো একটা প্রশ্ন, সেটা হলো বিজ্ঞানীদের মানবিক দিক নিয়ে। দেখো, তাদের অভিমান অহংবোধ সবই তো বর্তমান। তা ভারতীয় বিজ্ঞানীদের প্রেক্ষাপটে এরকম দু একটা গল্প যদি আমাদের একটু বলো। এই রে, বাঙালির আলোচনার মধ্যে একটু টিএনপিসি না করলে জমে না দেখছি। বিজ্ঞানীরা অবশ্যই মানুষ, এবং সবসময় যে দেবতুল্য মানুষ তাও নয়। আর 10টা লোকের মতো তারাও করেন ঝগড়াঝাটি, চোখ টাটানো, আত্মগর্ব, সবই করেন। শোনা যায় যে কিংবদন্তি বৈজ্ঞানিক স্যার আইজ্যাক নিউটন, উনি নাকি খুব গর্বিত এবং খিটখিটে মানুষ ছিলেন, শুনে যায়। আচ্ছা। আমাদের হিরোরাও কিন্তু দোষে গুণেই মানুষ। তাদের দুর্বলতা, তাদের মন কষাকষি নিয়ে অনেক ঐতিহাসিক লেখালেখি করেছেন বটে, সেটা আমার ঠিক ধার বিষয় না। আমি তোমার কয়েকটা মজার ঘটনাই বলবো, কেমন? না না, একদম ঠিক ঠিক। হ্যাঁ ঠিক। তাহলে প্রথমে বলি আচার্য প্রফুল্লচন্দ্রের কথা। তা তিনি তখন প্রেসিডেন্সি কলেজের তরুণ অধ্যাপক, সবে ফিরেছেন বিদেশ থেকে।
তো থাকেন গড়পাড়ের এক প্রান্তে একটা একতলা বাড়ি। তো সেই সময় ইংল্যান্ডের সাথে দক্ষিণ আফ্রিকার বোয়ারদের যুদ্ধ বাঁধে, এবং যেহেতু ফসফরাস লাগে আগ্নেয়াস্ত্র বানাতে, ভারতে ফসফরাস আসা বন্ধ হয়ে যায়। অথচ ল্যাবরেটরির কাজের জন্য ফসফরাস একটা বিশেষ দরকার। তো প্রফুল্লচন্দ্র ঠিক করলে নিজেই বানিয়ে নেবেন। আর হাড়ে ফসফরাস থাকে, তাই তিনি পাশেই রাজাবাজারের কসাইদের কাছে হাড় চাইলেন। তারা হাড় দিয়ে তো কিছু হয় না, তারা খুশি হয়ে বাবুকে প্রচুর পরিমাণে গরু ছাগলের হাড় সাপ্লাই দিতে শুরু করলেন। সেই সব হাড় প্রফুল্লচন্দ্র ঠিক করলেন বাড়ির ছাদে রোদে রেখে শুকিয়ে দেবেন, তারপর বাগানে কাঠকয়লার আগুন পুড়িয়ে নিয়ে সেই ছাইতে অ্যাসিড ঢেলে ফসফরাস বার করে নেবেন। এখন প্রফুল্লচন্দ্র প্রকৃত বৈজ্ঞানিক, তাই ওনার হাড় ঘাটাঘাটি করতে কোনো অসুবিধা নেই। এখন বৈজ্ঞানিক দিক থেকে তো বুঝতে পারছি পরিকল্পনাটা নিখুঁত, ঠিক, কিন্তু ঝামেলা শুরু হলো পাড়াপড়শিদের সাথে। একে তো পচা হাড়ের দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে, তার উপরে কাকচিল হামেশাই ওনার ছাদ থেকে তুলে নিয়ে সেই গরুর হাড় ফেলছে গিয়ে গোড়া হিন্দু পড়শিদের বাড়ির ছাদে, বাগানে, কখনো গায়ে। ফলে ক্ষিপ্ত হয়ে কিছুদিন বাদে পড়শির দল একদিন এসে তারা সাঁচে গেলেন যে বৈজ্ঞানিক মশাই যদি তৎক্ষণাৎ হাড়ের কারবার বন্ধ না করেন তারা মামলা করবেন। আর বলা বাহুল্য এইসব ধনী পড়শিদের মধ্যে অনেকেই নামজাদা আইনজীবী। তাদের মধ্যে একজন স্যার তারকনাথ পালি, যার বাড়িতে আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি আছে। তাদের সাথে মামলা লড়া খুবই বিপজ্জনক। প্রফুল্লচন্দ্র কিন্তু দমে যাওয়ার পাত্র ছিলেন না। মানিকতলা খাল আর শ্মশান তখন ওইগুলোটাই শহরের প্রান্ত ছিল, ছাড়িয়ে গিয়ে শহরতলিতে তিনি একটা আবাদি জমিখণ্ড কিনে ফেললেন। সেখানেই হাড়ের প্রক্রিয়া চলতে লাগলো, ল্যাবে আসতে লাগলো উৎকৃষ্ট মানের ফসফরাস। কিন্তু এতেও শান্তি হলো না। একদিন ওই দেওয়ালে ঘেরা জমিটার পাশে একজন পুলিশ অফিসার টহল দিচ্ছিলেন। এবার হাড় পোড়ার গন্ধতে উনি সন্দেহ করলে নিশ্চয়ই কাউকে খুন করে গোপনে তার লাশ পোড়ানো হচ্ছে। বুঝতে পারছো পুলিশের মন কোন দিকে যায়। তা তিনি জমিটাতে চড়াও হয়ে বৈজ্ঞানিকের সহকারীকে তুলে নিয়ে গেলেন থানায়। তা সেখানে জেরা করে জানা গেল জমির মালিককে এবং কার কথায় ওখানে হাড় পোড়ানো হচ্ছে। তো তখনকার দিনে কলেজের অধ্যাপকের মর্যাদা একটু বেশি ছিল, তাই দারোগা স্বয়ং দলবল নিয়ে প্রফুল্লচন্দ্রের বাড়িতে হানা দিলেন। বাকিটা বুঝতেই পারছো। তারপর অনেক কষ্টে এবং প্রফুল্লচন্দ্রের মাস্টার মশাই আলেকজান্ডার পেডলার সাহেবকে ধরে টরে প্রফুল্লচন্দ্র ছাড়া পান, এবং তারপরে সরকারি অনুমতিও হয় গবেষণা চালিয়ে যাবার। তুমি শুনলে খুশি হবে যে সেই আবাদি জমিটা সেখানেই কিন্তু গড়ে ওঠে বেঙ্গল কেমিক্যাল, এবং এখনো সেখানেই আছে। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে বেঙ্গল কেমিক্যালের উৎস। আচ্ছা আচ্ছা, এবার অন্য আচার্যের কথায় আসি। জগদীশ বোস যখন প্রেসিডেন্সি কলেজে ছিলেন তখন কিন্তু অন্য প্রফেসরেরা, মানে প্রফুল্লচন্দ্র নন কিন্তু বিশেষ করে ইংরেজ প্রফেসররা খুব বেশি করে তাকে ঈর্ষা করতেন। আচ্ছা, এই একজন কালা আদমিকে নিয়ে ইংল্যান্ডে এত মাতামাতি, সেটা তাদের সহ্য হচ্ছিল না। তারা নিজেরা যে সম্মান পায়নি রয়্যাল সোসাইটির ফেলো হওয়া, সেটা তাদের নাকের উপর একজন ভারতীয় পেয়ে গেলেন, এটা তারা মোটেই ভালো চোখে দেখতেন। ফলে নানাভাবে তাকে বিরক্ত বা লাঞ্ছিত করবার চেষ্টা লেগেই থাকত। এখন জগদীশচন্দ্র ক্ষমাশীল মানুষ, তাই সেসব উপেক্ষা করে ঠান্ডা মাথায় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। কিন্তু একদিন যেটা ঘটে সেটা এতই কদর্য যে উনিও খেতে গেলেন। আচ্ছা, সে 1898 সালে ভারতে সূর্যগ্রহণ দর্শন করতে আসেন স্বয়ং লর্ড রেলি। তিনি তখন রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট এবং ইংরেজ সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে গণ্য হতেন। খুবই নাম করা নামজাদা লোক। তা কলকাতায় এসে স্বভাবত তিনি তার মেধাবী ছাত্র জগদীশচন্দ্রের সঙ্গে মিলিত হন। আগেই বলেছি ওনার কাছেই কাজ করেছেন জগদীশচন্দ্র কেমব্রিজে, এবং জগদীশচন্দ্র তখন মহা উৎসাহে ওনাকে কলেজে আহ্বান করে নিজের ল্যাবরেটরি এবং সেখানকার সব যন্ত্রপাতি দেখাতেন। রেলি সাহেব ও প্রকৃত বৈজ্ঞানিক, সারাদিন ওই ল্যাবে কাটিয়ে সব দেখে শুনে ভারী খুশি, এবং বিকেলে কলেজের প্রিন্সিপাল ফ্রেডরিক রোর সাথে দেখা করতে যান এবং সেখানে বোস এর উচ্ছ্বসিত প্রশংসা করে যান। ফলটা কিন্তু উল্টো হল। পরের দিন সকালে জগদীশচন্দ্র কলেজ এসে টেবিলের উপর প্রিন্সিপালের লেখা একটি চিঠি পান। চিঠিতে কোনো প্রশংসার নামগন্ধই নেই,
রোজ সাহেব লিখেছেন যে একজন তরুণ শিক্ষক হয়ে বোস কোন সাহসে প্রিন্সিপাল সাহেবের অনুমতি ছাড়া একজন বাইরের লোককে ল্যাবে নিয়ে গেছে, এবং যতদিন না এই শোকজের সদুত্তর তিনি দিতে পারবেন ততদিন জগদীশচন্দ্রের ল্যাবে কাজ করা বন্ধ। বলা বাহুল্য এই বাইরের লোক হচ্ছেন কিন্তু লর্ড রেলি। আশ্চর্য। হ্যাঁ, সত্যি। এইবারে কিন্তু জগদীশচন্দ্র আর নীরবে সহ্য হয়নি। চিঠিটা নিয়ে সোজা চলে যান গ্রেট ইস্টার্ন হোটেলে। সেটাই কলকাতার সবচেয়ে ভালো হোটেল ছিল তখন। সেখানে লর্ড রেলি থাকছিলেন। লর্ড রেলি চিঠিটা দেখে জগদীশচন্দ্রকে বললেন, আচ্ছা তুমি এটা আমার কাছে রেখে যাও, তুই আজকে বাড়ি চলে যা, পরদিন সকালে কলেজে গেলেই হবে। পরের দিন সকালে কিন্তু প্রিন্সিপালের চিঠির বদলে প্রিন্সিপাল সশরীরে দেখা দিয়েছে। হাসি হাসি মুখে বললেন, ওনার আগের দিন একটু হঠকারিতা হয়ে গেছে, আসলে উনি বোসের খুবই শুভাকাঙ্ক্ষী, চিঠিটা ছিঁড়ে ফেলে দিতে চান। তখন জগদীশচন্দ্র বলতে বাধ্য হলেন যে তিনি চিঠিটা হারিয়ে ফেলেছেন। হারিয়ে তো ফেলবেনি, উনি তো দিয়ে এসেছেন লর্ড রেলিকে। ঠিক ঠিক। যাই হোক, ঘটনাটা তখনকার মতো মিটে গেল। আসলে হয়েছে কি, লর্ড রেলি সেদিনই গেছিলেন বাংলার গভর্নরের সঙ্গে দেখা করতে, এবং তার হাতে তিনি প্রিন্সিপালের চিঠিটা তুলে নেন। এবার গভর্নর ধমক খেয়ে রোজ সাহেবের ব্যবহারে এই আমূল পরিবর্তন। আচ্ছা আচ্ছা। এবার রামানুজমের কাহিনী তোমায় বলেছি। উনি যখন কেমব্রিজে ছিলেন, একদিন দেখা হয় প্রশান্ত চন্দ্র মহানবেশের সাথে। প্রশান্ত চন্দ্র তখন কিংস কলেজের ছাত্র, রামানুজমের চেয়ে 6 বছরের ছোট। তবে দুজনের মধ্যে চট করে ভাব হয়ে গেছিল, সখ্য স্থাপন হয়, কোনো অসুবিধা হয়নি। দুইজনই তো ভারতীয় ওখানে বাকিদের মধ্যে। তো সেদিন প্রশান্ত চন্দ্র বলি যে রামানুজমকে বড্ড উদ্ভ্রান্ত লাগছে, কোনো দুঃসংবাদ টুসংবাদ আছে নাকি? রামানুজন উত্তর দিলেন যে না, দুঃসংবাদ কিছু নেই, কিন্তু তিনি রাতের পর রাত জেগে কাটাচ্ছেন, ঘুমোতে পারছেন। খুব চিন্তিত হয়ে বন্ধু জিজ্ঞেস করলেন, এই ইনসমনিয়ার জন্য তিনি ডাক্তারের কাছে যেতে চান কি? তাহলে প্রশান্ত চন্দ্র নিয়ে যান, তার ভালো ডাক্তার চেনা আছে। আচ্ছা। তো এখানে বলে রাখি, মহানবিশরা সম্ভ্রান্ত ঘর, তাই ইংল্যান্ডে পৌঁছে প্রশান্ত বাবুর কোন রকম আদব কায়দা শিখে নিতে অসুবিধা হয়নি। আচ্ছা। তাই এই প্রস্তাবের উত্তরে কিন্তু রামানুজন খুব আনন্দ হয়ে জানালেন যে তার অসুখ টসুখ কিছু নেই, কিন্তু রাতে এত ঠান্ডা লাগে যে তখন তিনি ঘুমোতে পারেন না। তো আসলে বিকেল 5টায় হাউসকিপার বিছানা করে দিয়ে ফায়ার প্লেসে আগুন জ্বেলে দিয়ে যায়। রাত 9টার সময় দারোয়ান এসে সেটা নিভিয়ে দেয়। সেটাই তখনকার আইন ছিল। ঘর গরম থাকে, রামানুজন তৎক্ষণাৎ শুয়ে পড়ে, কিন্তু রাত 2-3টে নাগাদ ঠান্ডায় ঘুম ভেঙে যায়, একদম দাঁতে দাঁত লেগে যায়। তখন তিনি উঠে পড়ে কোট প্যান্ট বুট মাফলার টুপি সব পরে ফেলেন, তারপর বাকি রাতটা অঙ্ক কষিয়ে কাটিয়ে নেন। কিন্তু এইভাবে রাতের পর রাত কম বা ঘুমিয়ে বা না ঘুমিয়ে ক্লান্তিতে তার শরীরটা ভেঙে পড়ছে। তো এইটা শুনে প্রশান্ত চন্দ্র একটা খটকা লাগলো। উনি নিজে যে ঘরে থাকেন সেখানে তো একই রীতি, কিন্তু একবার লেপের তলায় ঢুকে গেলে তিনি তো আরাম করে সকাল অব্দি ঘুমোন। রামানুজমের ঘরে তাহলে কি আছে? কৌতূহল হলো, তিনি বলেন চলো তোমার ঘরটা দেখে আসি। আচ্ছা। এবার রামানুজমের ঘরটাতে গিয়ে কিন্তু সবই দেখা গেল স্বাভাবিক। জানলা ভালো করে বন্ধ হয়, কোথাও ফাঁক ফোকর নেই, সুন্দর করে বিছানায় সাদা চাদর টান টান করে পাতা, হাউসকিপার লেপটা ভালো করে চারদিকে গুঁজে দিয়ে বালিশের কাছটায় উল্টে রেখে গেছে, ভালো হোটেলে যেরকম হয় দেখেছো সেরকম। বড় আশ্চর্যের কথা, প্রশান্ত চন্দ্র একবার লেপের ভিতর হাত ঢুকিয়ে দেখবার চেষ্টা করলেন রহস্যের কোনো হদিশ পাওয়া যায় কিনা। সঙ্গে সঙ্গে রামানুজমের প্রশ্ন, ওখানে কি দেখছো? প্রশান্ত চন্দ্র বললেন, কেন, ওখানেই তো তুমি শো, তাই না? রামানুজন বললেন, না তো। তাহলে কোথায় শো? কেন, ওটার উপরে। তখন প্রশান্ত চন্দ্র বুঝলেন যে রামানুজন আগে কোনোদিন লেপ কম্বলই দেখেননি। মাদ্রাজের গরমে তো লাগে না, ফলে উনি জানেনই না যে লেপের তলায় ঢুকতে হয়। উপরে শুচ্ছিলেন অনাচ্ছাদনে, ঠান্ডা তো লাগবেই। তা প্রশান্ত চন্দ্র তখন শিখে দিলেন কিভাবে লেপ আর চাদরের মাঝখানে ঢুকে ঘুমাতে হয়। পরের দিন খোঁজ নিলেন, বেলা 12টা অব্দি রামানুজমের দেখা নেই। তার ঘরে গিয়ে দেখেন এই মহাগণিতজ্ঞ তখনও আরাম করে লেপের মধ্যে ঘুমাচ্ছেন। বাহ বাহ, দারুণ। এর পরের গল্পটা সত্যেন মুশকিল। আচ্ছা। তাই লোকে আজ ভুলে গেছে যে তিনি কিন্তু পদার্থ বিজ্ঞানের সঙ্গেও রসায়ন শাস্ত্রে খুব পারদর্শী ছিল। আচ্ছা। এবং ওনার লেখা অর্ধেক পেপার কিন্তু রসায়নে, পদার্থবিদ্যা নয়। আচ্ছা। এই ঘটনাটা, হ্যাঁ, এটা খুব বেশি লোক জানে না।
এই ঘটনাটা স্বাধীনতার কিছুদিন পরে, সম্ভবত 1962 সালে লোকসভা ভোটের সময়, সত্যেনবাবু তখন রাজাবাজার সায়েন্স কলেজে বসেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেরিটাস প্রফেসর এবং সারা দেশের ন্যাশনাল প্রফেসর। আচ্ছা। জানো, আর মাঝে মাঝে তিনি কেমিস্ট্রি ল্যাবে গিয়ে আপন মনে কি সব গবেষণা চালান। আর ভোটের দিন যথারীতি সায়েন্স কলেজের অধ্যাপকরা, কর্মচারীরা গিয়ে ভোট দিয়েছেন। তখনকার দিনে ছাত্রদের ভোটের বয়স ছিল না। তা তারা এসে আঙুলের কালো কালিটার দাগটা গর্ব করে দেখাচ্ছেন, যেমন আজও লোকে করে আর কি। এমন সময় দেখা গেল প্রফেসর বোস তার এক মাথা সাদা চুল আর ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি পরে যারাই ভোট দিয়ে আসছেন তাদের পাকড়াও করছেন। পাঞ্জাবির পকেট থেকে বার করছেন এক রাশ তুলো আর একটা ছোট বোতল। সেই বোতল থেকে খানিকটা তরল পদার্থ তুলোয় লাগিয়ে একটু ঘষে দিলেই ভোটের কালির দাগটা উঠে যাচ্ছে। ও এবং সেটা তুলে দিয়ে বালকের মতো একদম খিলখিল করে হেসে জাতীয় প্রফেসর বলছেন, যা আবার ভোট দিয়ে আয়, যতবার ইচ্ছা দিয়ে আমি আবার কালি তুলে। কয়েকদিন ধরে তিনি এটা নিয়ে গবেষণা করেছেন এবং সাফল্যের আনন্দে আত্মহারা হয়ে ওনার খেয়ালই নেই যে কাজটা সম্পূর্ণ বেআইনি। ঠিক ঠিক। এবার কিছুক্ষণের মধ্যেই খবর পৌঁছে গেল নিকটস্থ আমার স্টেট থানায়। প্রখ্যাত বৈজ্ঞানিক, জাতীয় অধ্যাপক, তার জন্য ওসি স্বয়ং এলেন সায়েন্স কলেজ। সত্যেনবাবু মন দিয়ে কিছু লিখছিলেন। উদ্দীপনা দারোগা এসে তার কক্ষের দরজায় অপরাধীর মতো দাঁড়িয়ে রইলেন। খানিক বাদে ওনার খেয়াল হলো, মাথা তুলে আশ্চর্য হয়ে বলেন, ভেতরে আসুন, কি ব্যাপার বলুন তো। দারোগাবুর কাছে এসে হাত জোর করে নিবেদন করলেন যে উনি খবর পেয়েছেন স্যার নাকি ভোটের কালি উঠে যায় এমন একটা কিছু আবিষ্কার করেছেন। শিশুর মতো সরল মন মহাপণ্ডিত সত্যেন বোস বললেন, হ্যাঁ এই তো এই বোতলটাতে আছে, পরীক্ষা করে দেখবেন? না না, আপনার আবিষ্কার পরীক্ষা করবো সে নিষ্ঠতা আমার নেই, আমার শুধু একটা আর্জি রয়েছে স্যার। আর্জি? আচ্ছা বেশ, বলুন কি আর্জি। ওই বোতলটা যদি আমাকে দিয়ে দেন স্যার। এটা নেবেন? আচ্ছা বেশ, নিয়ে যান, আমার কাছে কিন্তু আর নেই, এটাই শেষ। বোতলটা পকেটে পুরে দারোগা আবার জোরহাস্ত হয়ে আবেদন জানালেন, স্যার যেন এটা আর না বানান, আর ফর্মুলাটাও কাউকে না শেখান। কেন বলুন তো? আগে ভোটের কালি তোলা যে বেআইনি সেটা আপনি জানেন না? তাই নাকি? কই, কেউ তো বললো না। বৈজ্ঞানিকের তো শুনে মাথায় হাত। দারোগা ছিলাম থেকে আগে চলে গেল। এইবার তোমাকে বলি যে এই ঘটনা যখন ঘটে তার আগে কিন্তু অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু 5 বছর কেন্দ্রের রাজ্যসভার সদস্য ছিলেন। এবার সিভিল আমাদের একটা ছোট গল্প বলি। আচ্ছা, এটা কিন্তু আমি শুনেছি আসল লোকের মুখে, যাকে বলে ফ্রম দ্য হর্সেস মাউথ। আর সিনেমা মানের থেকে নয়, কিন্তু কিছু বছর আগে সিয়াসনের শ্রদ্ধেয় আব্দুল কালাম সাহেব এসেছিলেন আমাদের প্রেক্ষাগৃহে। তিনি একটা বক্তৃতা দেন ভারতের বিজ্ঞানের ভবিষ্যৎ এই বিষয়ে। তুমি জানো উনি খুব জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন এবং নিজেও ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। সেই প্রসঙ্গে উনি বললেন যে রাষ্ট্রপতি হওয়ার পর ওনার কৌতূহল হলো দেখবার জন্য যে আগে আগে যারা ভারতরত্ন হয়েছে তাদের ব্যক্তিগত ফাইলে কি লেখা আছে। স্বভাবত তিনি একটু বেশি উৎসাহ করে দেখেন স্যার সিভি রামানের ফাইলটা, কারণ তিনি নিজে বিজ্ঞানী। তো কালাম সাহেব বলেন তিনি রামানের ফাইল খুলে দেখেন যে উনি ভারতরত্ন পেয়েছেন 1954 সালে। তখন রাষ্ট্রপতি ছিলেন বাবু রাজেন্দ্র প্রসাদ। যথারীতি গণতন্ত্র দিবসের দিন রামানকে আহ্বান করা হয় রাষ্ট্রপতি ভবনে এসে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারটা গ্রহণ করার জন্য। সেই চিঠিটা রয়েছে। কিন্তু প্রফেসর রামান উত্তরে লিখেছে যে তার 2 দিন পরে ওনার এক ছাত্রের পিএইচডি ডিফেন্স আছে। তাই তিনি মনে করেন দিল্লি না এসে ওনার ওই সময় ছাত্রের সাথে থাকাটাই বেশি দরকার। আচ্ছা আচ্ছা। আর এরকম চিঠি কেউ লিখবে কি? তবে তখনকার দিনে যেমন একাগ্রচিতা বৈজ্ঞানিক ছিলেন তেমনি সমঝদার রাষ্ট্রপতিও ছিলেন। তিনি ফাইলে নোটিং করেছেন যে ওনার সহকারী যেন রমনের কাছ থেকে জেনে নেন উনি কবে আসতে পারবেন এবং তখন যেন তার জন্য আলাদা করে বিশেষ অনুষ্ঠান করে ওনাকে পুরস্কারটি দেওয়া হয় এবং কয়েক মাস পরে সেরকমই করা হয়। বাহ বাহ। কালাম সাহেবের মুখে গল্পটা শুনে শ্রদ্ধায় মনটা ভরে গেল সকলের প্রতি। এবার শেষ যার কথা বলবো তিনি আমারই পূজনীয় মাস্টার মশাই অধ্যাপক অমল কুমার রায়চৌধুরী। তখন আমরা সবাই ওনাকে একেআর বলতাম, তাই সেই নামটাই ব্যবহার করছি। ঠিক।
তো একে আর তো তুমি জানো, উনি ছিলেন ভূবিখ্যাত তাত্ত্বিক বৈজ্ঞানিক। রায়চৌধুরী ইকুয়েশন আজকে অনেক পাঠ্যপুস্তকের স্থান পেয়েছে। কিন্তু প্রেসিডেন্সি কলেজে ঢুকেই আগের বছরে দাদাদের কাছে শুনলাম যে প্রায়োগিক ব্যাপারে উনি কিন্তু ততটাই কাঁচা। তাই পরীক্ষাগারে কোনো সমস্যার সম্মুখীন হলে যেন খবরটা ওনার কাছে যায় না, অন্য মাস্টার মশাইয়ের কাছে যায়। কথাটা শুনে আমাদের কয়টা বিশ্বাস হয়নি। আমি তো প্রথম কলেজে ঢুকলে আগের বছর দাদারা নানা রকম অতিরঞ্জন শুনিয়ে থাকে। তো একে আর আমাদের পড়াতে লাগলেন ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, এবং ওনার অপূর্ব লেকচার শুনে আমরা এতই অভিভূত হলাম যে তখন শুধু তার বিগ্রহ বানিয়ে পুজো করতে বাকি রাখি। এই প্রসঙ্গে বলে রাখি যে আজও আমি আমার অফিসের টেবিলে ওনার একটা ছবি রাখি। তো সেই সব লেকচারে মুগ্ধ হয়ে আমরা আরো নিশ্চিত থেকে হয়ে গেলাম যে দ্বিতীয় বর্ষে দাদারা ওনার নামে সেফ বাণী কথা উঠিয়েছে। এরপর একদিন একে আর আমাদের পড়াবেন গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। বৈদ্যুতিক চার্জ মাপার এটা একটা সূক্ষ্ম যন্ত্র, কিন্তু গঠন খুব সহজ। তো ভেতরে একটা দুটো সোনার পাত থাকে বলে দামও যথেষ্ট, তাই ছাত্রদের হাতে দেওয়া হয় না। সেদিন দেখি স্যার আমাদের দেখাবেন বলে ল্যাব থেকে একটা যন্ত্র তুলে নিয়ে এসেছেন। ক্লাস শুরু হলো, অমলবাবু কথা শুরু করলেন, আমরা উদ্গ্রীব হয়ে দেখতে শুনতে লাগলাম, নোটের খাতায় টুকতে লাগলাম। বোর্ডে লিখে একটু ভূমিকাটা করে নিয়ে তিনি যন্ত্রটা হাতে নিয়ে সেটা খোলার চেষ্টা করলেন। যন্ত্রটা যে প্যাঁচ ঘুরিয়ে খুলতে হয় সেটা বোধহয় উনি খেয়াল করেন। টেনে খুলছে না দেখে উনি সামান্য বল প্রয়োগ করলেন, সাথে সাথে মত করে একটা শব্দ হলো আর যন্ত্রের দাঁতিটা ভেঙে বেরিয়ে এলো। বাবা! তো একে আর হতাশ হয়ে বললেন যা ভেঙে গেল। তারপরে মুচকি হেসে বললেন ভেঙে যখন গেছে তখন বাকিটা তো মানে দেখাতে অসুবিধা নেই। এই বলে উনি যন্ত্রের বিভিন্ন অংশগুলো ভেঙে ভেঙেই দেখাতে লাগলেন। আমরা তো সব ক্লাসের শেষে কোটি কোটি কিছু ভগ্নাংশ পড়ে রইল। সাফাই কর্মচারী এসে সোনার পাত দুটো যত্ন করে তুলে নিয়ে বাকিটা ঝাঁট দিয়ে ফেলে দিল। তো সেই দিন বুঝলাম যে দাদারা একটু রং চড়িয়ে বলে। তাহলে এখন শুভাদিত্য, আমরাও তো শিক্ষকতা করি, পরের প্রজন্ম নিশ্চয়ই আমাদের সম্বন্ধে এরকমই নানা মিশ্র রসের কাহিনী বলবে। সেসব তখন ছাদের কাছেই শোনো। ঠিক ঠিক ঠিক। শ্রীরূপদা, এবারে তোমাকে আমি একটা একটু সিরিয়াস প্রশ্ন করব। দেখো, আমরা তো ভারতবর্ষের বিজ্ঞান চর্চা নিয়ে আলোচনা করছি। এখন ভারতের জনমানসে আমরা এখনো জানি যে সংস্কার আর অন্ধবিশ্বাস অনেকটাই প্রবল আজকের দিনে দাঁড়িয়েও। তো বিজ্ঞান চর্চার প্রসার কি আমাদের এই বিজ্ঞান মনস্কতার দিকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারে না? মানে ভারতীয় বিজ্ঞান সমাজের এই বিষয়ে কি ভূমিকা, সেটা যদি তুমি আমাদের বলো, বিশেষ করে স্কুল স্তরে, মানে স্কুলের লেভেলে বিজ্ঞান মনস্কতা প্রসারের কথা। বুঝলাম। দেখো, বিজ্ঞান তো সব পারে না। বললাম না, আমরা যাকে বিজ্ঞান বলি সেটা হচ্ছে ওয়েস্টার্ন এম্পিরিক্যাল সায়েন্স। সেটা একদম বস্তুবাদী, জড় জগৎ নিয়েই তার কারবার। ঠিকই আমরা প্রকৃতির উপর অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি, কিন্তু যেটা পেরেছি সেটাও তো সীমিত। দেখো না, করোনা ভাইরাসের মহামারী সামলাতে বিজ্ঞান হিমশিম খেয়ে যাচ্ছে। ঠিক। আবার তুফান, ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি বিস্ফোরণ, এমনকি এই অতিবৃষ্টি অনাবৃষ্টি, এসব কি আমরা বিজ্ঞানের আজকে আনতে পেরেছি? কখনোই না। হ্যাঁ, হয়তো কোনদিন হবে, কিন্তু এখনো আমরা পারি। এখন শুধু তাই নয়, মানুষের অস্তিত্ব, জীবনের অনেক কিছু প্রশ্নের উত্তর বিজ্ঞান যে শুধু দিতে পারে না তা নয়, দেবার চেষ্টাও করে না। এই যেমন পশু হত্যা উচিত কিনা, মৃত্যুর পরে মানুষের কোন রকম বিদেহী চেতনা রয়ে যায় কিনা, জগৎ সৃষ্টির কোনো কারণ আছে কিনা, এসব প্রশ্ন বিজ্ঞানের অতীত। কোনো বিজ্ঞানী এই প্রশ্ন দেওয়ার চেষ্টাও করবেন না। কিন্তু সাধারণ মানুষের কাছে তো এইসব প্রশ্নের মূল্য আছে, তাদের মনে তো এইসব প্রশ্ন উদ্বেগ হয়। তাহলে তারা এই উত্তর কোথায় খুঁজবে? একমাত্র জায়গা হচ্ছে প্রাচীন যুগ থেকে এসব উত্তর যেখানে পাওয়া যায় সেখানেই যাবে লোকে। সেটা হচ্ছে ধর্মগ্রন্থ, তথাকথিত মহাপুরুষদের বাণী। আর তারা যেসব উত্তর দিয়েছেন তার সত্য মিথ্যাই যাচাই করার ক্ষমতা মানি। কিন্তু কিছু একটা উত্তর আছে, সেটা তো মানবে। এবার মুশকিল হচ্ছে যে বিভিন্ন ধর্মগ্রন্থের উপদেশে বিশাল অন্তরায় আছে। ফলে যারা একটা পন্থা ধরে, একটা ধর্ম বিশ্বাস করে, তারা অন্যগুলোকে অন্ধ বিশ্বাস করে। মূলত বিশ্বাস জিনিসটাই অন্ধ।
ঠিক। তাই সবাই কিন্তু একই পথের প্রতীক। যারা নাস্তিক তাদেরও অবিশ্বাসটা অন্ধ, কারণ বস্তুত বিজ্ঞান না আস্তিক না নাস্তিক, যাকে ইংরেজিতে বলে অ্যাগনস্টিক। আচ্ছা। এই কথাগুলো কিন্তু আমি কাউকে ছোট করবার জন্য বলছি। মানুষের মধ্যে একটা সহজাত প্রবণতা থাকে যে তার নিজের যে বিশ্বাস, নিজের যে চিন্তাধারা, সেটাকেই শ্রেষ্ঠ মনে করা। কেমন? এখন এটুকু অহংবোধ না থাকলে আমরা মাথা তুলে দাঁড়াই বই কি করে? এখন দেখো, নিজের ধারণাটা যদি শ্রেষ্ঠ হয় তাহলে অবশ্যই পরের ধারণাটা ভুল এবং তার বিশ্বাসটা অন্য বিশ্বাস। কিন্তু আলোকায়ন বা এনলাইটেনমেন্টের পর থেকেই আমরা জানি যে সভ্যতার একটা নিদর্শন হচ্ছে অন্য মানুষের ভাবনা চিন্তা বিশ্বাস না করলেও তাকে তাচ্ছিল্য না করা বা তাকে পীড়িত না করা। ঠিক ঠিক। তাই তর্ক কাটাবার জন্য চাই অন্য তর্ক, তরোয়াল নয়। বিচার খণ্ডন করবার জন্য অন্য বিচার, জোর জবরদস্তি নয়। অন্ধবিশ্বাস কাটাবার জন্য যুক্তি, পরিহাস নয়। এটাই সভ্য সমাজের পন্থা। তুমি পড়েছো কিনা জানি না, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ তার সভ্যতার সংকট গ্রন্থে এটা খুব পরিষ্কার ভাবে বুঝিয়ে গেছে। পারলে পড়ো। অর্থাৎ দেখো, বিজ্ঞান যতই অগ্রসর হোক, যেসব জিনিস বিজ্ঞানের বাইরে, সেখানে কোনোদিন বিজ্ঞান দ্বারা সুরাহা হবে না। তার জন্য চাই দর্শন বা ধর্ম। কিন্তু এখানেই গোলমালটা বাঁধে, কারণ প্রাচীনকাল থেকে যে বিশ্বাস চলে আসছে তার কোনটা যে প্রকৃত ধর্ম আর কোনটা যে প্রারম্ভিক বিজ্ঞান, সেটা আলাদা করা হয়নি। তখন হবেই বা কেন? কারণ সবটাই তো তখন মনন ভিত্তিক। কিন্তু এখন সেটা আলাদা করতে না পারলে খুব মুশকিল। এই ধরো না, আমেরিকায় অনেকেই মানুষের বিবর্তন মানতে চায় না, কারণ খ্রিস্টান ধর্মগ্রন্থে বাইবেলে লেখা আছে ঈশ্বর নিজের প্রতিকৃতি বানিয়ে মানুষ সৃষ্টি করেন। এটা কিন্তু বাস্তবিক অর্থে ধর্ম নয়, কারণ মানুষ ঈশ্বরের প্রতিকৃতি না বাঁদরের জাত ভাই, কোনোটাতেই বলে না ধরো এই যে তুমি চুরি করলে পাপ হবে। মানুষ কি করে সৃষ্টি হয় এটা বিজ্ঞানের প্রসঙ্গ, আর ন্যায় অন্যায়, মানুষের সম্পর্ক, এসব ধর্মের প্রসঙ্গ। এই ওর পাড়ায় গেলেই ঝামেলা। ঠিক। এই প্রেক্ষাপটেই আমাদের ভারতের কথা বিচার করতে হবে। আর মনে রেখো, রেনেলের থেকে আমাদের মাত্র 150 বছর হয়েছে। ঠিক। আমি বলেছি যে রেনেলের সময় ভারতে ঘোর মধ্যযুগ ছিল। এই 50 বছরে সেটা আমরা, এই 150 বছরে সেটা আমরা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি, কিন্তু অনেকটা রয়েও গেছে। সেই জন্য অন্ধবিশ্বাসের একটা বড় অংশ রয়ে গেছে প্রসঙ্গটা বিজ্ঞানের হলেও। এই যেমন ধরো, গ্রহণের সময় উপবাস এবং তার শেষে গঙ্গা স্নান। এই তো কদিন আগেই হলো। কয়েকদিন আগেই তো এত লেখালেখি হলো। হয় ঠিক ঠিক। এখন দেখো, প্রাচীন যুগে মানুষ ভাবত সত্যি তাদের পাপে ক্লিষ্ট হয়ে সূর্যদেব রাহু নামক কালো দৈত্যের কবলে পড়ে গেছেন। তাড়াতাড়ি উপবাস, স্নান এসব করে কিছু পুণ্য অর্জন করলে তারই বলে সূর্যদেব মুক্তি পাবে। এটাতে কিন্তু এক ধরনের প্রারম্ভিক বিজ্ঞান বলা চলে, কারণ এটা একটা প্রাকৃতিক ঘটনা বা প্রপঞ্চের কারণ নির্ধারণ করবার চেষ্টা করেছিল। আমরা জানি যে রাহু টাহু কিচ্ছু নয়, সূর্যদেবের সামনে চলে আসছেন চন্দ্রদেব আর সরেও যাবেন নিজে নিজে। অতএব মানুষের উপবাস বা স্নানে কিছু যায় আসে না। কিন্তু এই তথ্যটা জানা থাকলেও ভারতে হিন্দুরা এখনো গ্রহণ মেনে চলেছেন। কয়েকদিন আগেই দেখলে তারা কিন্তু বিজ্ঞান পড়েছেন, সব কথাই জানেন, তবু সংস্কার যায় না। অনেকে আবার মনে করেন, আমি জানি, কিন্তু এসবাই মানে, কারণ এটা আমাদের ঐতিহ্য এবং সেইখানেই বিজ্ঞান শিক্ষার একটা বড় ভূমিকা রয়েছে। কাকে ঐতিহ্য বলে আর কাকে রূপকথা বলে, সেই বিচার বুদ্ধিটা তৈরি করে দিতে পারে শুধু বিজ্ঞান শিক্ষা। এবং সেই বিজ্ঞান শিক্ষায় মানুষকে দেখাতে পারবে তথাকথিত ধর্মের কোন অংশটা প্রকৃত ধর্ম আর কোনটা প্রারম্ভিক বিজ্ঞান, যার জায়গায় আমাদের আধুনিক বিজ্ঞান আছে। এবং যেহেতু বেশিরভাগ লোক স্কুল স্তরের পরে বিজ্ঞান চর্চা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মূল শিক্ষাটা স্কুল স্তরেই দেওয়া উচিত। তুমি তো জানো, আমাদের দেশের সংবিধানেই দেশবাসীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব বা সায়েন্টিফিক টেম্পার তৈরি করার সংকল্প রয়েছে। ঠিক। কিন্তু দুঃখের বিষয়, সেরকম ভাবে স্কুলের পাঠ্যসূচি কিন্তু তৈরি হয়নি। স্কুলের পাঠ্যপুস্তক যদি দেখো, সেগুলো তথ্য বহুল, কিন্তু চিন্তা ভাবনার উপর তেমন জোর নেই। তো এই প্রসঙ্গ শেষ করার আগে আরেকটা বিষয় তোলা দরকার, আমার মনে হয় খুবই তোলা দরকার। তুমি এই কাহিনীটা নিশ্চয়ই জানো, কিন্তু শ্রোতাদের জন্য আরেকবার শোনাচ্ছি। প্রখ্যাত বৈজ্ঞানিক মেঘনাথ ঝা, যার কথা বললাম একটু আগে, তিনি খুব গরিব ঘরের ছেলে ছিলেন। আচ্ছা।
তার উচ্চশিক্ষা সম্ভব হয় স্থানীয় এক ধনী আইনজীবীর কল্যাণে। বহু বছর বাদে যখন মেঘনাথবাবু বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হয়েছেন, তিনি তো হয় তার ঢাকা জেলার অন্তর্গত গ্রামে ফিরলেন এবং তার সেই হিতৈষী আইনজীবীর সাথে দেখা করতে গেলেন। বৃদ্ধ ভদ্রলোক অনেকদিন আগেই অবসর নিয়েছেন এবং বয়সোচিত হরিনাম, ধর্মগ্রন্থ পাঠ এসব নিয়ে থাকে। আচ্ছা। এককালে আশ্রিত বালক এখন বিখ্যাত পণ্ডিত হয়ে দেখা করতে এসছেন, তাতে উনি খুব প্রসন্ন হলেন। উনি ওনার ঢাকাই ভাষায় বললেন, শুনছি তুমি কিছু আবিষ্কার করছো, তা কি করছো একটু কও কি? মেঘনাথ সাহা তখন যথাসম্ভব সরল করে সারা আইনেলসন ফর্মুলার তত্ত্ব বোঝালেন। শুনে শুনে বৃদ্ধ মাথা নেড়ে বললেন, বাহ বেশ করছো, কিন্তু ব্যাজে তো এগুলি সবই আছে। নীরবে পদধূলি দিয়ে তো বৈজ্ঞানিক চলে আসেন। এখন ভারতে সম্প্রতি এই মনোভাব খুব বেশি প্রচারিত হচ্ছে। এই যে সরল বিশ্বাস যে প্রাচীন ভারতে ব্যাদে আধুনিক বিজ্ঞানের সব আবিষ্কার, আধুনিক প্রযুক্তির সব আবিষ্কার আগেই হয়েছিল, মাঝখানে আমরা সেগুলো ভুলে গেছি, এই চিন্তাধারা আজকাল খুব জনপ্রিয় হয়েছে। আবার অনেকেই এর সাথে জাতীয়তাবোধকে গুলিয়ে ফেলছে। তাই আজ হাস্যকর রকমের সব দাবি শোনা যায়, যেমন প্রাচীন ভারতে উড়োজাহাজ ছিল, ইন্টারনেট ছিল, ব্রহ্মাস্ত্র নামক পারমাণবিক বোমা ছিল, এইসব। এটা ঠিক যে এসবের উল্লেখ রামায়ণ মহাভারতে আছে, কিন্তু আমরা কি তাহলে ধরে নেবো যে আমাদের দেশের মহাকবিদের কল্পনা শক্তি ছিল না? এবং তাই যদি হয় তাহলে সোনার হরিণ, সমুদ্র মন্থন, কর্ণের কবচ কুণ্ডল, অগস্ত্যমুনির সমুদ্রপান সবই আক্ষরিক অর্থে সত্য। ঠিক। আসলে ভারতের আধুনিক বিজ্ঞান যে পাশ্চাত্যে যথার্থ স্বীকৃতিটা পায়নি, সেটাই এসবের মূল কারণ। তোমাকে তো বললাম যে জগদীশ বোস, মেঘনাথ সাহা, সত্যেন বোস, জর্জ সুদর্শন এদের প্রাপ্য নোবেল থেকে বঞ্চিত করা হয়, সেটা বললাম। সেটা খুবই দুঃখজনক। কিন্তু এর ফলে ভারত প্রেমিকদের মনে এক ধরনের ঈর্ষান্বিত অভিমান জন্মেছে এবং তারই ফলে এসব আজগুবি কাহিনী লোকে বিশ্বাস করতে চায়। কিন্তু তাও আমার মনে হয় এটা সমর্থনযোগ্য নয়, তাই না? দেখো, এটা কিরকম জানো, পাড়ায় রায়বাবু তার প্রতিবেশীকে বলছেন, হ্যাঁ আমি সামান্য ক্যানিক চাকরি করি আর তুমি আন্তর্জাতিক কোম্পানির বড় অফিসার হয়েছো, বড় মাইনে পাও, কিন্তু মনে রাখো আমার পূর্বপুরুষরা জমিদার ছিলেন আর তোমার পূর্বপুরুষরা মুদির দোকান করত। তো এইসব ননসেন্স দাবির মধ্যে যে ছেলে মানুষিটা রয়েছে, সেটা আমরা এরকম মৃদু হেসে ক্ষমা করে দিতে পারি। কিন্তু এসব যখন পাঠ্যপুস্তকের মধ্যে চলে আসে, বালক বালিকার অপরিণত মনকে এসব হাবিজাবি শিখিয়ে প্রকৃত সত্যান্বেষণে বিমুখ করে দেওয়া হয়, তখন বুঝতে হবে দেশের ঘোর দুর্নীতি। ঠিক ঠিক ঠিক। শ্রীরূপদা, তুমি খুবই সুন্দর করে বললে ব্যাপারটা। যাই হোক, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পাদে উপনীত। এখন আমাদের আলোচনার শেষ প্রশ্ন তোমাকে করব। দেখো, ভারত তো উন্নয়নশীল দেশ। মৌলিক বিজ্ঞান সাধনায় আর্থিক অনুদানের প্রয়োজনীয়তা তো অনস্বীকার্য। আর এখনকার সময় দাঁড়িয়ে আমরা আরো শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি, তাই না? তা এই বিষয়, মানে এই প্রেক্ষাপটে ভারতীয় বিজ্ঞান গবেষণায় যে আমাদের ভূমিকা আগামী দিনে কি হবে, সেই সম্পর্কে তুমি যদি মতামত দাও। আচ্ছা, দেখো, ভারত কিন্তু সত্যিকারের দরিদ্র দেশ নয়। ঠিক। ভারত এককালে দরিদ্র দেশ ছিল, স্বাধীনতার পর ছিল। কিন্তু এখন কি তুমি জানো যে জিডিপির দিক থেকে ভারত পৃথিবীর পঞ্চম দেশ? আগে রয়েছে শুধু আমেরিকা, চীন, জাপান আর জার্মানি। তুমি বলবে আমাদের বিশাল জনসংখ্যার মধ্যে সেটা ভাগ করে দিলে তাহলে আমরা তালিকার একদম তলায় চলে যাব। সেটা কিছু সত্য, কিন্তু আমরা একদম তলায় যাব না, মাঝামাঝি জায়গায় যাব। এবং তাও যদি তুমি ভারতের যেটা জিডিপি সকল দেশবাসীর মধ্যে সমান ভাগ করে দেওয়া হয়, তাহলেও জনাপিছু মাসিক আয় দাঁড়াবে 43,000 টাকার ঊর্ধ্বে। আচ্ছা, কজন পায়? তাই দেশ হিসেবে আমরা দরিদ্র নই। তবে হ্যাঁ, আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা খুব বেশি এবং তার কারণ হচ্ছে অর্থভাগের চরম অসমতা। 2019 সালে আমাদের দেশে 73% অর্থ মাত্র 1% মানুষের হাতে ছিল।
তলার 60% হাতে ছিল 20%-1 চেয়ে কম। তাহলে বুঝতেই পারছো ভারত দরিদ্র দেশ নয়, কিন্তু ভারতের জিডিপির মাত্র 0.8%, মানে 100%-1 নয়, খরচ হয় বিজ্ঞানের জন্য। এটা আজ নয়, কিন্তু এটা অনেক বছর ধরেই অনুদানের অঙ্কটা এরকম, কম বেশি করে এরকমই থাকছে। সেখানে জাপানে ব্যয় হয় 3.1%, আমেরিকা জার্মানিতে 2.8%, চীনে 2.2%, আমাদের থেকে অনেক বেশি। তাই আমাদের দেশে বিজ্ঞানের তহবিল না বাড়ালে আমরা তো পিছিয়েই পড়ে থাকবো। আর মিষ্টি এত কম দিলে পায়েস কি সুস্বাদু হয়? একদম একদম। হ্যাঁ হ্যাঁ, তা এটা তো গেল সরকারি তহবিলের কথা। বেসরকারি সংস্থানদের মধ্যে বিজ্ঞানের প্রতি অবজ্ঞা আরো প্রকটিত, আরো মর্মান্তিক। দু একটা চটকদার পুরস্কার ছাড়া তারা তাদের লাভের ভাগ আর যেখানেই দিতে উৎসুক সেটা বিজ্ঞানের জন্য নয়। পাশ্চাত্যে কিন্তু বিজ্ঞানের অনেকটা তহবিল মেটায় বেসরকারি সংস্থা। এক্ষেত্রে আমাদের আর তাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখন সাধারণ লোকে অনেকেই ভাবে এই যে বৈজ্ঞানিকদের এত টাকার চাহিদা কেন? এই জগদীশচন্দ্রের মতো বৈজ্ঞানিক যদি নিজের সামান্য আয় থেকে খরচ করে এত গভীর তত্ত্ব উদ্ঘাটন করে থাকেন, তাহলে এখনকার বৈজ্ঞানিকদের এত খাই কিসে? নিশ্চয়ই তাদের মেধার অভাবটা তারা দামি দামি যন্ত্রপাতির সাহায্যে পূরণ করতে চান। এই একইভাবে হরদম শুনবে যে আগেকার ডাক্তারেরা নাড়ি ধরেই বলে দিতে পারছে রোগীর কি অসুখ, আর এখনকার ডাক্তাররা বলেন এই টেস্ট করে এসো, সেই টেস্ট করে এসো, নইলে কিছুই বলতে পারেন না। এটা তো অনেকের মুখেই নিশ্চয়ই শুনেছ। ঠিক, ইঙ্গিতটা হচ্ছে যে ডাক্তারদের এখন মেধার অভাব, যাকে বলে ক্লিনিক্যাল সেন্স, সেটা কম। তো এই মনোভাবের মধ্যে একটা কার্পণ্যের ছোঁয়া অবশ্য আছে, কিন্তু শুধু কার্পণ্য বই উড়িয়ে দিলে তো হবে না, তার সদ উত্তরও তো দেওয়া চাই। তা ডাক্তারির ব্যাপারে উত্তরটা দেওয়া সহজ। আগে ডাক্তাররা যখন নাড়ি ধরে রোগ নিদান করতেন তখন অনেকটাই অনুমানের উপর চলতেন, ফলে অনেক সময় ভুল চিকিৎসা হতো। আজকাল বিভিন্ন পরীক্ষার ফলে রোগের নিদান সঠিকভাবে হয়, রোগীরাও বাঁচে অনেক বেশি। প্রমাণস্বরূপ দেখো, 1951 সালে জনগণনার সময় একজন ভারতবাসীর গড় আয়ু ছিল 41 বছর, আর 2011 সালে সেটা ছিল 69 বছর। আচ্ছা, তাহলেই দেখো নারী বা ডাক্তারের আসল কেরামত কতটা। ঠিক ঠিক। আর বিজ্ঞানের ব্যাপারটা অনুরূপ। দেখো 1910 সালে সবচেয়ে ছোট বস্তু জানা ছিল পরমাণু। সেটা ধরো আমার হাতের চেয়ে 100 কোটি গুণ ছোট। এখন তার জায়গায় হিগস বোসন সেই পরমাণুর চেয়ে 100 কোটি গুণ ছোট। ঠিক। কিন্তু আচার্য জগদীশচন্দ্র হাতে আমার হাতের তো একই আয়তন। অর্থাৎ এখন আমাদের বিজ্ঞান অনেক বেশি সূক্ষ্ম, অনেক বেশি মৌলিক জিনিস নিয়ে কারবার করে। তাহলে যন্ত্রপাতিও হতে হবে মানানসই, এবং তার জন্য খরচও হবে অনেক বেশি। এই সহজ ভাষায়, যে খরচে কলকাতা থেকে বর্ধমান যাওয়া যায় সেই খরচে কি প্যারিস যাওয়া যায়? আর যদি চাঁদে যেতে চাও খরচ অনেক গুণ বেশি তো হবেই। একদম। এই প্রসঙ্গে অনেকের মনে প্রশ্ন আসবে যে অত সূক্ষ্ম জিনিস জেনে কি হবে? কৌতূহল হলে নিজের অর্থ ব্যয় করে সেরে যাবে। এর জন্য সরকারি অর্থ, যেটা মূলে করদাতাদের মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা অর্থ, সেটা কেন ব্যয় হবে? আর আগের উদাহরণটা ধরলে বলা যায় কলকাতা থেকে বর্ধমান গেলেই তো হলো, তার বেশি দূর যাবার কি দরকার? যেতে হলে নিজের খরচে যাও। আমার শখ পূরণ করবার জন্য আমার পাশের বাড়ির রামবাবুর পকেট থেকে কেন টাকা যাবে? বিজ্ঞান যখন থেকে শুরু হয়েছে তখন থেকে নানা রূপে, নানা মুখে, নানা সাজে বৈজ্ঞানিকদের এই প্রশ্নটার মোকাবিলা করতে হয়েছে। এবং তার একটা উত্তর যেটা সাধারণ মানুষকে দেওয়া যায় সেটা হচ্ছে যে শুধু অর্থনৈতিক দিক থেকে ভাবো, তাহলে বিজ্ঞান আর প্রযুক্তি একসাথে হাতে হাত ধরে এগোয়, যেন রথের দুটো চাকা। এখন সবাই মেনে নেবে যে আধুনিক পৃথিবীতে প্রযুক্তি ছাড়া চলে না, তেমন আমাদের সভ্যতাই যান্ত্রিক। কিন্তু প্রযুক্তি বজায় রাখতে গেলে বিজ্ঞানকে অবশ্য সহায়তা করতে হবে। আর রথের একটা চাকায় যদি মোচড়ে ধরে যায় তাহলে অন্য চাকাটাকে দ্রুত এগোতে পারবে না। এবং আধুনিক বিজ্ঞানের এখন যেরকম খরচ লাগে সেই সহায়তা কোনো বৈজ্ঞানিকের ব্যক্তিগত আয় থেকে করা সম্ভব না। সেই সহায়তা অবশ্য করতে হবে সরকারকে এবং আরো মুক্ত হস্তে যারা পুঁজিপতি তাদের।
হ্যাঁ, এটা ঠিক যে আজকের প্রযুক্তির জন্য লাগে 40-50 বছর আগেকার বিজ্ঞান। তাই 40-50 বছর আগে পাশ্চাত্যে যেসব আবিষ্কার হয়েছিল সেসব অনুসরণ করে আমরা শুধু প্রযুক্তি নিয়ে অল্প দিন চালাতেই পারি। কিন্তু পাশ্চাত্য দেশগুলোকে তার জন্য তো সিলামি বা রয়্যালটি তো দিয়ে যেতে হবে, তাই না? এবং ওরা কিন্তু নিত্য নতুন আবিষ্কার করেই চলবে, আর আমরা তার 40 বছর পিছিয়ে থেকে শুধু পশ্চাৎধাবন করেই চলবো এবং সেলামিও দিতে থাকবো। অর্থাৎ আমরা তাহলে কোনোদিনই মার্কেন্টালিজমের কবল থেকে বেরোতে পারবো না। ঠিক। দেখা যাবে শেষ পর্যন্ত যে বিজ্ঞানের খরচ বাঁচিয়ে যতটুকু পুঁজি আমরা বানাতে পেরেছি তার থেকে অনেক বেশি চলে যাচ্ছে বিদেশ থেকে উন্নত নকশা কিনে আনতে। এই সহজ কথাটা আমাদের শাসক শ্রেণীর অচিরাত বোধগম্য হওয়া দরকার, এবং বিজ্ঞানীদেরও বোধগম্য হওয়া দরকার যে নিজের ঘরে বা পরীক্ষাগারের চার দেওয়ালের মধ্যে বসে থেকে অর্থাগম হবে না। তার আশায় বসে থাকলে কিছুই হবে না। বিজ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দিলে তবেই তারা এর গুরুত্ব বুঝে ট্যাক্স দিয়ে পয়সা বের করতে রাজি হবে, এবং তবেই আমরা বিজ্ঞানে উন্নত দেশ হতে পারবো। এটাই চ্যালেঞ্জ আর এটাই সমাধান। একেবারে। শ্রীরূপদা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। তুমি আমাদের অনুষ্ঠানে এলে এবং আমাদের এত প্রাঞ্জল ভাষায় এত কিছু বললে, মানে সেটা ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসটাকে এক পরিসরে ধরার মতন একটা দুরূহ কাজ তুমি করেছো। আমি আশা করছি আমাদের শ্রোতা বলে ফেলেছি মনে হচ্ছে, যাই হোক। না না, আমার মনে হয় আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আমারও মনে হয় শ্রোতা বন্ধুদের সকলেরই খুব ভালো লাগবে। আর তাহলে বন্ধুরা, আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করব। আর আপনারা সবাই শুনতে থাকুন রেডিও কোয়ারান্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে।